ইট পাথরের তৈরি ঘরের মাঝে খাটের সাথে হেলান দিয়ে চোখের জল ও নাকের পানি এক করেই যাচ্ছে মিষ্টি। চোখের পানি মুছতে মুছতে পরনের বেনারসি শাড়িটার আঁচল যেন পুরাই ভিজিয়ে ফেলেছে। চোখের পানি যেন কিছুতেই বাধা মানছে না। যে মেয়েটা সারা গ্রাম হই হুল্লোড় করে মাতিয়ে রাখত, আজ সেই মেয়েটাই নীরব হয়ে চোখের জলে বুক ভাসিয়ে ফেলছে। আপনাদের অবশ্যই জানা গেছে কে এই মিষ্টি, আর বেনারসি পড়েছে, এইগুলোর মানে কি, তাই তো? তাহলে চলেন আর দেরি না করে এই মিস্ট্রি চ্যানেলটা ফটাফট সাবস্ক্রাইব করে মূল গল্পের কাহিনী শুনে নেই। মিষ্টি সুন্দর করে বধূবেশে বসে আছে গোলাপি রঙের পিঙ্ক করা রুমে। খাটটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। মনের মাঝে এক সুখের ঝড় বয়েই যাচ্ছে। আজ তার জীবনেও বাসরাত এসেছে, ভাবতেই হাসি পাচ্ছে মিষ্টির। এর মাঝে রুমে ঢুকে রাসেল কোনো রকমের কথা না বলে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় লাগিয়ে দেয় মিষ্টির গালে, আর বলতে শুরু করে, ফকিন্নির ঘরের ফকিন্নি, তোর সাহস কি করে হয় আমার খাটে উঠে বসে থাকা? বাবাকে বস করে আমার মতো এত সুন্দর একটা ছেলের গলায় ঝুলে পড়েছিস? রাসেলের 1 মণ ওজনের 4টা থাপ্পড়ের ভর সহ্য করতে না পেরে পাশেই দাঁড়িয়ে থাকা কাঠের টেবিলের সাথে বাড়ি খেয়ে কপালের একটু অংশ কেটে যায়। কপাল দিয়ে রক্ত পড়তে শুরু করে, আর ঠোঁট থেকে তো রক্ত পড়েই যাচ্ছে। কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। এমন কেন করছেন? আমি তো নিজে থেকে এই বাড়িতে আপনার বউ হয়ে আসিনি। আপনার বাবা আমাকে পছন্দ করে আপনার বউ করে এনেছে। চুপ, একদম কথা বলবি না। জানি না তোর মতো গ্রামের অশিক্ষিত খ্যাত মেয়েকে বাবা কেন পছন্দ করি, যেখানে তুই কিনা এই বাড়ির কাজের লোক হবারও যোগ্যতা রাখিস না। দেখেন, আমি আপনার বিয়ে করা স্ত্রী, তাই আমার সাথে আপনি এমন করতে পারেন না। তোকে স্ত্রী মানতে আমার বয়েই গেছে, যেখানে আমার পিছনে হাজার মেয়ের সিরিয়াল লেগে থাকে, আর সেই আমি কিনা তোকে স্ত্রী হিসেবে মানবো? তুই মায়ের যদি না খেতে চাস তো আমার রুম থেকে বের হ, না হলে কি করব সেটা নিজেও জানি না। রাসেলের কথা শুনে মিষ্টি অনেকটাই ভয় পেয়ে যায়। কেননা এত রাতে কোথায় যাবে, আর বাসর ঘর থেকে বাইরে বের হলে কি বলবে। তাই মিষ্টি বলে, দেখেন, আপনি আমাকে বউ হিসেবে না মানলেও আমি কিন্তু আপনাকে স্বামী হিসেবে কবুল বলেই মনে প্রাণে স্বীকার করে নিয়েছি। আরে তোকে আমি ডিভোর্স দিয়ে আমার পছন্দের মেয়েকে বিয়ে করব, তাও তোর মতো মেয়েকে বউ হিসেবে তো দূর কি বাদ, বাড়ির কাজের মেয়ে হিসেবেও রাখবো না। প্লিজ এমন বলবেন না। আমি কখনো আপনার থেকে স্ত্রীর অধিকার চাইতে আসবো না, তবুও আমাকে তাড়িয়ে দিবেন না। আমি না হয় এই বাড়ির কোনো এক কোণে নিজের জায়গা করে নেব, তবুও এমন করবেন না দয়া করে। রাসেলের কেন জানি মিষ্টির কথা শুনে শক্ত মনটাও একটু নরম হয়ে যায়। তাই রাসেল বলে, আচ্ছা যা, তুই এই বাড়িতেই থাকবি কাজের মেয়ের মতো হয়ে, কিন্তু সেটা কখনো যেন বাবা টের না পায়। আর এই রুমে থাকতে পারবি না, কোথাও থাকবি সেটা তোর ব্যাপার। আপনি আমাকে থাকতে দিয়েছেন, এইটাই আমার কাছে অনেক। আমি চাই না আমার বাবা ও শ্বশুর আব্বার সম্মান নষ্ট হোক। লেকচার কম দিয়ে আমার রুম থেকে তুই তাড়াতাড়ি বের হ, আমার খুব ঘুম পাচ্ছে। আর সব থেকে বড় কথা, তোর মতো গিয়েও মেয়ের মুখ দেখলেই আমার শরীরটা ঘিন ঘিন করে ওঠে। চল বের হ আমার রুম থেকে। আপনাদের এই ইটে তৈরি শহরে থাকা সবাই কি মানুষ? আর গ্রামের টিনের ঘরে থাকা মানুষগুলো কি মানুষ না? নাকি আপনাদের রক্তের রং লাল, আমাদের রক্তের রং কালো? কোনটা? মিষ্টির এমন তর্কযুক্ত কথা শুনে রাসেল ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়। থাপ্পড়টা এতটাই জোরে ছিল যে মিষ্টি কাটা ঠোঁটটাও আরো বেশি কেটে যায়। রক্তের বাধা কোনোভাবেই মানছে না। ফকিন্নির বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? রাসেল উপরের কথাগুলো হুঙ্কারের সাথে বলে, মিষ্টিকে ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। রাত্রি বাজে 1টা। মিষ্টির চোখেও পানির বন্যা বয়েই চলেছে। কি করবে ভেবে পায় না। নতুন এসেছে, তাই কোথাও কি আছে সেটাও জানে না। মিষ্টি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে দেখতে পায় একটা রুম আছে, যেখানে সব পুরাতন জিনিস রাখা আছে। মিষ্টি সেখানে গিয়ে কিছু জিনিস পরিষ্কার করে নেয়। মুখ দিয়ে রক্ত পড়ছে, তবুও যেন কষ্ট হচ্ছে না মিষ্টির। আল্লাহ, আমার সাথে এমনটা কেন করলে? আমি তো কখনোই
এত বড় বাড়ির বউ হতে চাইনি। আমি কি পারবো এদের সব অবহেলা অত্যাচার সহ্য করতে? যেখানে আমার থাকার কথা স্বামীর সাথে বাসর ঘরে, আর সেই আমি এখন পড়ে আছি পুরনো জিনিস রাখার গোডাউনে। তবুও আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে মাথা গোজার একটা ঠাঁই তো পেয়েছি। মিষ্টি উপরের কথাগুলো বলছে আর অনবরত চোখের পানি মুছেই যাচ্ছে। ঠোঁটের কোণে রক্তে জমাট বেঁধেছে, কপালটাও হালকা ফুলে গেছে। মিষ্টির চোখেও ঘুম নেই। এত কষ্ট থাকলে কিভাবে ঘুম আসতে পারে বলেন? তবুও ঘুমানোর চেষ্টা করে, কিন্তু বারবার ঘুমানোর চেষ্টা বিফলে যায়। মা বাবার আদরে কতটাই না যত্নে থেকেছি, কখনো একটু কষ্ট পেতে দেয়নি। আর আজকে আমার এই অবস্থা। বাবা, তুমি কেন আমাকে এত বড় বাড়িতে বিয়ে দিলে? তুমি কি জানো না আমাদের মতো মানুষদের এরা মানুষ মনে করে না? জানো বাবা, আমার না এখন খুব করে তোমাকে বকা দিতে মন চাইছে, কিন্তু পারছি না দিতে। কেন জানো? কারণ তুমি আমার জন্মদাতা পিতা, ভুল কিছু করতেই পারো না। মিষ্টি আনমনে এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেছে সেটা বলতেই পারবে না। মিষ্টি ঘুমিয়ে একটু হালকা হয়নি। আমরা বরং চলেন পুরো গল্পের কাহিনীটা শুনে আছি, কি বলেন আপনারা? না থাক, আপনাদের অনুমতি অপেক্ষায় থাকলে আমার আবার গল্প করাই হবে না। কাশিমপুর গ্রামের মানিক মিয়ার একমাত্র আদরের দুষ্ট মেয়ে মিষ্টি। মানিক মিয়ার মেয়ে ও স্ত্রীকে নিয়ে ছোট্ট একটা পরিবার। ছোট্ট এই সংসারটা যেন সুখের কোনো কমতিই নেই। একদিন মানিক মিয়া বাজার থেকে ইয়া বড় একটা রুই মাছ নিয়ে আসে, যেটা মিষ্টির সামনে এনে বলে, মা মিষ্টি, দেখ আজকে তোর জন্য কত বড় একটা রুই মাছ এনেছি। তুই খুশি তো মা? মিষ্টি তো খুশিতে পুরোই আত্মহারা। অতিরিক্ত খুশি হয়ে বাবাকে জড়িয়ে ধরে বলে, এই তো আমার লক্ষ্মী বাবা, এত বড় মাছ! ইস, আজকে আমি এই মাছের মাথা খাবো কিন্তু। পাগলি একটা। আচ্ছা মা, তুই খাস, তোর জন্যই তো নিয়ে আসলাম, তাই না? মিষ্টি কিছু বলতে যাবে তার আগে মিষ্টির মা মিস আহানা বেগম বেশ খিটখিটে কণ্ঠে বলে ওঠে, এইভাবেই মেয়েকে লাই দিয়ে দিয়ে মাথায় তোলো। এমনিতেই তো মেয়ে তোমার কম ফাজিল না, আবার বড় বড় মাছের মাথা এনে খাওয়াইয়ে ওর মাথায় দুষ্টমি আরও বাড়িয়ে দাও। হ্যাঁ হ্যাঁ আপু, দেখছো আম্মু আমাকে একদম ভালোবাসে না। দেখছেন কিরকম ফাজিল মেয়ে, একটু জোরে কথা বললেই হলো পুরাই ন্যাকা ন্যাকা কান্না করে পুরো বাড়ির মাথায় তুলে ফেলবে। মনে হবে যেন চোখের জলে এই সাগর তৈরি হয়ে যাবে। আহা মিষ্টির মা, তুমিও না কেমন? মেয়ে আমার একটু ভালো মন্দ খাবে না তো কে খাবে? আমাদের একটা মাত্র আদরের মেয়ে। এই তো আমার মিষ্টি বাবা। আর আম্মু, তুমি একদম পচা। যাও, তোমার সাথে কথা নেই, সতীনের মেয়ে। তোকে আমার মা বানাতে বয়ে গেছে, ফাজিল একটা। আর শোন, আজকে যদি কোনো রিপোর্ট আসে তাহলে কিন্তু তোর আজকে নিস্তার নেই। কে শোনে কার কথা? কারণ আহনা তো সেই কথা বলেই চলে গেছে তার কাজে। কি কাজ সেটা পরে বলতেছি, এখন বরং এদের কথা শুনে নেই। মেয়েটা কত খুশি হয়েছে, আর তুমি ওর হাসিমাখা মুখটা কালো করে দিলে। দেখো মিষ্টির বাবা, মেয়েকে এত আদর দিয়ে মাথায় তুলতে নেই, কারণ বাবার বাড়িতে অতিরিক্ত সুখ পেলে বিয়ের পরে শ্বশুর বাড়ির কষ্ট সহ্য করতে পারে না। আমার মামুনিকে আমি অমন বাড়িতে বিয়ে দিব না, যেখানে কষ্টের মাঝে ওকে থাকতে হবে। মানুষ কি আর ইচ্ছে করেই করে নাকি? আল্লাহ যে কপালে লিখে রাখে, বুঝেছো? বুঝেছি। আর দেখবে আমাদের মিষ্টি একদিন অনেক বড় ডাক্তার হবে, যাকে সবাই এক নামে চিনবে। আইসে মেয়ে ডাক্তার হবে, যে কিনা পরীক্ষায় ভালো করে পাশ করতে পারে না, শুধু গোল্ডেন পায়। সেখানে সবাই কত সুন্দর সুন্দর নাম্বার পেয়ে পাশ করে। হাহা, তোমাকে নিয়ে আর পারলাম না। কত করে বললাম মেয়ের কাছে পড়ো, কিছু শিখো, না হলে এমন মূর্খই থেকে যাবে। কি? আমি মূর্খ? তুমি জানো না আমি কত পড়াশোনা করছি? সেই আমি ক্লাস 1 পর্যন্ত পড়েছি।
আর তুমি আমাকে মূর্খ বলছো? যাও, তোমরা বাবা মেয়ের আজকে খাবার বন্ধ। আমাকে মূর্খ বলা, তাই না? মিষ্টির মা কথাগুলো বলেই মাছটা হাতে নিয়ে রান্না করতে চলে যায়। এদিকে মিষ্টির বাবা একা একাই বলতে থাকে, না, এই দুই মা মেয়েকে নিয়ে আমি আর পারছি না। সব সময় একে অন্যের সাথে লেগেই থাকে। এইদিকে মিষ্টি চলে আসে গ্রামের মাঝে। তার মিশন হলো বান্ধবীকে সাথে নিয়ে চৌধুরী বাড়ির বাগান থেকে বড় বড় আম পেড়ে খাবে। মিষ্টি দেখতে যেমন মিষ্টি আর দুষ্ট ঠিক তেমনই পরোপকারী। কারো বিপদ দেখলে সাহায্য না করে থাকতেই পারে না। মিষ্টি ওর বান্ধবীর সাথে কথা বলতে বলতে যাচ্ছে চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। এদিকে মিষ্টি জানে চৌধুরী বাড়িতে এক চাচা ছাড়া কেউ থাকে না, আর চাচা মিষ্টিকে অনেক ভালোবাসে। তাই তো মিষ্টিকে কিছুই বলে না। মিষ্টি সোজা আম গাছতলায় এসে গাছে উঠতে যাবে এমন সময় মিষ্টি, আজকে চৌধুরী সাহেব এসেছে। যদি দেখে তুই তাদের গাছ থেকে আম পারিস তাহলে খবর আছে। কি বলো চাচা, চৌধুরী সাহেব এসেছে? তাহলে তো আজকে রক্ষে নেই মনে হয়। তাড়াতাড়ি নেমে বাড়ি চলে যায় এখান থেকে। চৌধুরী সাহেব দেখলে সমস্যা হবে। মিষ্টি রহমত চাচার কথা শুনে যেই না গাছ থেকে নেমে দৌড় দিতে যাবে, অমনি চৌধুরী সাহেব বলে ওঠে, এই রহমত এই মেয়েটাকে আর আমাদের কাছে কি করছিল? এদিকে চৌধুরী সাহেবের কথা শুনে মিষ্টি তো ঢোক গিলতে থাকে, আর রহমত চাচা আমতা আমতা করে বলে, সাহেব, এ হলো ওই পাড়ার মানিক মিয়া মাস্টারের একমাত্র মেয়ে মিষ্টি। খুব লক্ষ্মী একটা মেয়ে। কেমন লক্ষ্মী সেটা তো আমি দেখতেই পারছি। মিষ্টি তো কথা শুনে ভয় পেয়ে শেষ। এদিকে মিষ্টিকে প্রথম দেখে নূর হোসেন চৌধুরী খুব ভালো লেগে যায়, কেননা সে অনেকক্ষণ হলো মিষ্টির দুষ্টুমি দেখছিল। চৌধুরী সাহেব মনে মনে ভাবে, এত সুন্দর মেয়ে যে গ্রামে থাকতে পারে আমি তো কখনো কল্পনা করিনি। ইস, এই মেয়েকেই যদি আমার ছেলের বউ করে ঘরে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। এদিকে রহমত চাচা চৌধুরী সাহেব কথা বলছে না বলে তাকে ডাকে, আর মিষ্টি তো সেই ফাঁকে সেই কখন চলে গেছে। স্যার, আপনি কোথায় হারিয়ে গেছেন? আমি সেই কখন থেকে আপনাকে ডাকি। ওহ রহমত, তুমি? আমি আসলে একটু ধ্যানের মাঝে আছিলাম তো তাই। তা মিষ্টি কোথায় গেল? ও কি এখনো থাকবে নাকি? ও তো সেই কখন চলে গেছে। মেয়েটা অনেক লক্ষ্মী, তাই না রহমত? তবে মনে হয় লেখাপড়া করে না। স্যার, খুব লক্ষ্মী একটা মেয়ে, সব কাজ করতে পারে, তবে দুষ্টুমি করতে ওর সেরা। আর কি বললেন, পড়ালেখা করে না? আরে না, ও এবার এন্টার পাস করেছে, তাও আবার গোল্ডেন A+ পেয়েছে। বলতে পারেন ও সব ক্লাসেই টপার, শুধু স্কুলের না পুরো জেলার মাঝে। রহমতের কথা শুনে চৌধুরী সাহেব যেন থমকে যায়। গ্রামের একটা মেয়ের মাঝে এত প্রতিভা থাকতে পারে সেটা সে কল্পনাও করেনি। রহমত, এই মেয়েকে আমার না খুব পছন্দ হয়েছে আমার ছেলে রাসেলের জন্য। ওকে আমার ঘরের বউ করে নিলে ঘরটা পুরো আলোয় ভরে থাকবে। এটা তো খুব ভালো কথা। মিষ্টি অনেক ভালো একটা মেয়ে। আপনি তাহলে মানিক মেয়ের সাথে কথা বলে দেখেন। তুমি এখনই চলো, আমি দেরি করতে চাই না। কারণ জানোই তো, ভালো ফল গাছে থাকতে দেয় না মানুষ। আমি সেই ভুলটা করতে চাই না। চলেন তাহলে, আমি আপনাকে নিয়ে যাচ্ছি মিষ্টিদের বাড়িতে। রহমত, চলো তাড়াতাড়ি। চৌধুরী সাহেব রহমতকে সাথে নিয়ে মাস্টার সাহেবের বাড়ির দিকে রওনা দেয়। এদিকে মিষ্টি একটু আগে বাড়ি চলে এসে মায়ের সাথে কাজ করতে থাকে, আর মানিক মিয়া বারান্দায় বসে স্কুলের খাতা দেখছিল। তখনই রহমত বলে ওঠে, মানিক মিয়া, বাড়িতে আছো নাকি? তোমার সাথে আমাদের চৌধুরী সাহেব দেখা করতে এসেছে। আরে রহমত সাহেব যে, আসেন ভিতরে আসেন। আর চৌধুরী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, তা তোমরা কেমন আছো? আমরাও অনেক ভালো আছি। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে আসলেন, জানতে পারি? রহমত, তুমি বলো কেমন? আসলে মানিক মিয়া চৌধুরী সাহেবের বাড়িতে তোমার মেয়ে মিষ্টিকে দেখে মুগ্ধ হয়ে যায়, আর তার ছেলের সাথে বিয়ে দিতে চাই। তুমি যদি রাজি থাকো তো। মানিক মিয়া কথাটা শুনে মনে মনে তো অনেক খুশিটাই হয়ে যায়, এটা ভেবে যে ধনী ঘরে মেয়ে সুখেই থাকবে। মেয়ে যেখানে তখন তো পরের ঘরেই দিতেই হবে, হয় এর কাছে না হয় অন্যের কাছে। সেটা তো ঠিক। এখন বলো, তুমি চৌধুরী সাহেবের কথায় রাজি আছো নাকি?
সে বড় আশা নিয়ে এসেছে তোমার কাছে, তুমি তাকে ফিরিয়ে দিও না। দেখেন, আমার মতো গরিবের কাছে চৌধুরী সাহেবের মতো মানুষ এসেছে, এটাই তো আমার সাত পুরুষের ভাগ্য বলতে হবে। তাহলে তাকে কিভাবে ফিরিয়ে দেই বলেন? আলহামদুলিল্লাহ, আমি তাহলে বিয়ের সব ব্যবস্থা করি, কেমন? হুম, এখন তো তাহলে বিয়ের ব্যবস্থা করতেই হবে। আগে তো রাসেল বাবাজির থেকে শুনলে ভালো হতো, সবাই তো গ্রাম পছন্দ করে না। ওর সাহস আছে নাকি আমার মুখের উপরে কথা বলার? আমি যেটা করব ওকে সেটাই মানতে হবে। আর আমি ওর জন্য তো আর অসুন্দর বউকে পছন্দ করিনি, তাই না? আজকালকার ছেলেমেয়েরা যে পিতা মাতার পছন্দের মেয়েকে বিয়ে করতেই চায় না, হোক সে যথেষ্ট সুন্দরী। সেটা আপনি ঠিক বলেছেন। তবে আমি সিদ্ধান্ত নিয়েছি, মিষ্টি আমার বাড়ির বউ হবে তো হবেই। এখন তাহলে আসি, কেমন? সে কি কথা? আপনি আমার বাড়িতে এসে কিছু না খেয়ে চলে যাবেন? এটা তো হতে পারে না। না, এখন খাবার সময় নেই, কেননা আমি আজকেই বাড়িতে চলে যাব। আর 2 দিন পরেই মিষ্টিকে আমার বাড়িতে নিয়ে যাব আমার ছেলের বউ করে। এটা কি ঠিক হলো বলেন? নতুন মেহমান আমার বাড়িতে এসে খালি মুখে ফিরিয়ে যাবেন? চৌধুরী সাহেব কিছু বলতে যাবে, তার আগেই মিষ্টি ট্রেতে করে 3 গ্লাস ঠান্ডা শরবত নিয়ে এসে ধরে। চৌধুরী সাহেব মিষ্টির এমন কাজ দেখে সত্যিই মুগ্ধ হয়ে যায়। এমন সংসারী মেয়েই তো আমার ছেলের বউ হিসাবে কত খুঁজেছি, কিন্তু ও যে এখানে আছে জানলে সেই কবেই নিয়ে যেতাম। আপনি আমাদের বাড়ি এসেছেন, তাই না খেয়ে যেতে পারবেন না। মারে, আমি সবার কথা না রাখলেও তোর কথা কি আর না রেখে পারি বল? এভাবে আরো অনেক কথা বলে মিষ্টির হাতে রান্না খেয়ে চৌধুরী সাহেব বাসায় যাওয়ার সময় মিষ্টির হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বিদায় নিয়ে বাসায় চলে যায়। বাবা, তুমি আমার বিয়ে ঠিক করলে, একটা বারের জন্য আমার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলে না? আসলে মা, আমি চৌধুরী সাহেবকে মানা করতে পারিনি। আর এই বিয়ে হলে তুই খুব সুখেই থাকবি। বাবা, তুমি জানো না, বড় লোকদের বাদর ছেলেরা গ্রামের মেয়েদের 2 চোখে দেখতে পারে না। না রে মা, এরা এমন না, তাই তো নিজ থেকেই চলে এসেছে তোর হাত চাইতে আমার কাছে। এইভাবেই বাবা মেয়ে কথা বলতে থাকে। এদিকে চৌধুরী সাহেব বাসায় এসে সবাইকে মিষ্টির বিয়ের কথা বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠে। রাসেল তো রীতিমতো কিছুই বলতে পারে না, শুধু ফুসফুস করেই যাচ্ছে। দেখো সবাই, আমি বিয়ে ঠিক করে এসেছি যখন, তাহলে ওই মেয়ের সাথেই রাসেলের বিয়ে হবে, তাও আবার কালকেই। তুমি কি পাগল হয়ে গেছো? একটা গ্রামের অশিক্ষিত মেয়ে কিভাবে আমার ছেলের বউ হবে শুনি? এইসব শোনাশুনির দিন শেষ। স্মার্ট যুগের বাংলাদেশ। সো আমি বিয়ে ঠিক করে এসেছি, এটাই ফাইনাল। আর 2 দিন পরেই বিয়ে। কি বলছো এসব তুমি? আমার ছেলের বউ হবে তাও গ্রামের একটা সামান্য স্কুল শিক্ষকের মেয়ে? ধ্যাত। বাবা, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। তুমি শহরের যে কোনো মেয়েকে বলো, আমি হাসি মুখেই বিয়ে করে নেবো, কিন্তু ওই গ্রামের খ্যাতমার্কা মেয়েকে কিছুতেই না। ঠিক আছে, বিয়ে করতে রাজি না থাকো, তাহলে তোমার জায়গা আমার বাড়িতে হবে না। তোমাদের মা ছেলে দুজনকেই বাড়ি ছাড়তে হবে, স্পষ্ট বলে দিলাম। তুমি এটা বলতে পারলে? একটা বিয়ের জন্য আমাদের বাড়ি ছাড়া করতে চাইছো? এটাই শেষ কথা। যদি ভালো চাও তো বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করো, আর না হলে বাড়ি ছেড়ে যাবার জন্য রাস্তা মাপো। উপরের কথাগুলো বলেই চৌধুরী সাহেব তার রুমে চলে যায়। এদিকে মা ছেলে তো রাগে ফুসফুস করতেই থাকে। আম্মু, শেষমেশ কিনা আমার সাথে একটা গ্রামের খ্যাত মেয়ের বিয়ে দেবে আব্বু? এটা কি ভাবা যায়? তোর বাবার মাথাটা পুরোই গেছে। কোথা থেকে কোন মেয়ে কি এমন জাদু করেছে, তার মন কেড়েছে আল্লাহই জানে। এখন তাহলে কি করা যায় বলো তো? না হলে তো টোপলা গাড়টি বেঁধে বাড়ি ছাড়তে হবে। না রে, বাড়ি ছাড়তে পারবো না। তাছাড়া বরং তুই বিয়েটা করেই নে। মেয়ে হয়তো খুব সুন্দর, তাই তো তোর বাবার এত পছন্দ। আম্মু, তুমিও শেষমেশ এটাই বলতে শুরু করলে? আমি তো তোমার উপরে একটু ভরসা করেছিলাম, কিন্তু সেটাও তো এখন হারিয়ে গেল। আরে বাবা, সেটা না, তুই বিয়ে করে আন। এখন তো ডিভোর্স দেওয়াই যায়। একটু বেশি অত্যাচার করলে মেয়ে এমনি দৌড়ে তোকে ডিভোর্স দিয়ে পালাবে। বাহ আম্মু, তোমার মাথায় এত বুদ্ধি এলো কিভাবে? লাভ ইউ আম্মু। রাসেল খুশিতে ওর মায়ের গাল টেনে উপরের কথাগুলো বলে। এইভাবে মা ছেলে কথা বলতে বলতে কাটিয়ে দেয় 2 দিন। এই 2 দিন শুধু
এটাই প্ল্যান করে কিভাবে অত্যাচার করলে মেয়ে পালাবে। হায় রে, এমন হিটলার শাশুড়ি কারো কপালে জুটলে তো তার কপালে সুখের বদলে দুঃখের বাতাস সরবেই না কখনো। দোয়া করি এমন হিটলার শাশুড়ি যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে। চলেন গল্পে আগে শুনি। কি গো রাসেলের মা, তোমার ছেলের কি হবে? না কি রেডি হতে হতে বিয়ের সময় পার করে ফেলবে? আরে দূর, কি যে বলো না। ওই তো আমাদের রাজপুত্রের দেখা মিলেছে। আহ, আমার ছেলেকে এই পোশাকে সেই লাগছে, কারণ নজর না লাগে। দেখতে হবে না ছেলেটা আবার কার? ও, এমনভাবে বলতেছো ছেলে বুঝি তোমার শুধু একারই, তাই না? রহিমা চৌধুরী উপরের কথাটা মন খারাপ করে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে। আরে রাগ করতেছো কেন? আমি তো কথার কথাই বলছি। এতে এত রিয়াক্ট করার কি আছে? বুঝি না, রাসেল তো আমাদের দুজনেরই সন্তান। এইভাবে অনেক কথা বলে সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রাসেলের বোন আমেরিকায় থাকার কারণে বিয়েতে আসতে পারেনি। গাড়ি চলছে আপন গতিতে, আর তার সাথে বেড়ে চলেছে মাছের চিন্তা ভাবনার গতি। দেখতে দেখতে অনেকটা সময় পরে মানিক মিয়ার বাড়ির সামনে গাড়ি থামে। গ্রামের অনেক লোক ভিড় জমিয়েছে দেখার জন্য। সবাই এসে রাসেলকে বারণ করে নেয়। রাসেল তো এইসব একদম বোরিং লাগছে, শুধু বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না। সবাই খাবার পর্ব শেষ করে, মিষ্টিকে সুন্দর করে সাজানো হচ্ছে, আর এদিকে কাজী তার কচ্ছপ গতিতে বিয়ের কাজ শেষ করতেছে। কিছু সময় পরে কাজে চলে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে জায়গা দিয়ে চলে যায়। কেননা বিয়েতে কালেমা পরে অপরিচিত মেয়েকে নিজের করে নিতে হলে ইসলামী শরিয়া মোতাবেক এই কালেমা পড়তেই হবে, এবং সেটাই হলো। দেখতে দেখতে বিয়ের সব কাজ শেষ হয়ে অবশেষে বিদায়ের ঘন্টা মানে কান্নার রোল পড়ে গেল। বাবা, তোমাদের ছেড়ে আমি কিভাবে থাকবো বলো না? আমি কি তোমাদের এতটাই বিরক্ত করতাম যে আমাকে পর করে দিচ্ছ? মারে, এটা যে সব মেয়েরই পার করতে হয়, কেননা আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন মেয়ে বিয়ের উপযুক্ত হলেই তাকে ঘরে না রেখে বিয়ে দিতে হবে। তুমি পচা, যাও সরো, আমি আম্মুর কাছে যাই। দেখেন তো, কান্নার মাঝেও যদি এমন দুষ্টু মার্কা কথা বলে তাহলে কান্না হাসি পায় বলেন। মিষ্টি কান্না করে বুক ভাসিয়ে পরিবারের মানুষের থেকে এক মন রাগের সাথে বিদায় নিয়ে রওনা করে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। রাসেল মিষ্টিকে দিকে তাকিয়েও দেখেনি এই পর্যন্ত। সেটা মিষ্টির একটুও ভালো লাগেনি। আমি শুনেছি শ্বশুরবাড়ি যাওয়ার সময় বর বউকে কত সান্ত্বনা দেয়, আর আমার বরকে দেখো, বিয়ে করা বউয়ের দিকে তাকিয়েও দেখছে না। ইস, যদি আমার সাথে কথা বলতো তাহলে কতই ভালো হতো। আমি কি তার সাথে আগ বাড়িয়ে কথা বলুম? না, থাক, শ্বশুরমশাই কড়া গলায় বলে দিয়েছে বরের সাথে দুষ্টুমি না করতে, কেননা আমার বর নাকি সেই লেভেলের রাগী। মিষ্টি এসব ভাবতে ভাবতে কখন সে ঘুমিয়ে গেছে সেটা আল্লাহই ভালো জানে। এদিকে গাড়ি এসে চৌধুরীর বাড়ির সামনে থামতেই রাসেল মিষ্টিকে রেখেই হনহন করে চলে যায়। এদিকে মিষ্টির শ্বশুর মিষ্টিকে বরণ করে রুমে এনে একটু বুঝিয়ে চলে যায়, কেননা সেও জানে নিজের বউ আর ছেলে এত সহজে মিষ্টিকে মেনে নেবে না। আম্মু, বিয়ে তো হয়েই গেল, আমার তো ওই মেয়েকে দেখলেই ঘৃণা লাগছে। এখন কি করব সেটা বলো, আর ওই মেয়েকে আমার রুম থেকে সরিয়ে দাও। বাবা, তুই কোনো চিন্তা করিস না। একটু করে কষ্ট দিলে সে নিজে থেকে তোকে ছেড়ে চলে যাবে। তবে তোর বাবা যেন বুঝতে না পারে, তাহলে কিন্তু খবর আছে। আম্মু, তুমি জানো না গ্রামের মেয়েরা কতটা কষ্ট সহ্য করে বড় হয়েছে, আর সব থেকে বড় কথা, তারা হাড় ভাঙবে তবুও মচকাবে না। এইভাবে আরো অনেক কথা বলে রাসেল মনের মাঝে এক বস্তা রাগ নিয়ে ধীরে ধীরে রুমে চলে আসে। আর রুমে আসার পর যেই ঘটনা ঘটেছে সেটা তো আপনারা সবাই গল্পের প্রথমেই শুনেছেন। এখন তাই চলেন অতীত থেকে বেরিয়ে বর্তমানে আসি। মিষ্টি ঘুমিয়ে আছে ঠিকই, কিন্তু চোখের পানি ঘুমায়নি। সে নিজের কাজ করেই যাচ্ছে, মানে বালিশ ভেঙাচ্ছে। সকালে ফজরের আজানের শব্দ শুনে মিষ্টি ঘুম ভেঙে যায়। মিষ্টি নামাজ পড়তে ওঠে, সাথে করে কোরআন আনা তেলাওয়াত করতে শুরু করে। মিষ্টির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে সবাই যেন থমকে যায়। যেখানে সকালের একটু শব্দ হলেই রাসেল চিল্লাচিল্লি শুরু করে দেয়, সেখানে আজকে কিছুই বলছে না,
এদিকে মিষ্টির শ্বশুর মিষ্টির কাছে আসে। মিষ্টি মা, তুমি এত সুন্দর করে কোরআন পড়তে পারো। তোমার কণ্ঠে কোরআন শুনে আমার তো মনটাই জুড়ে গেছে। শ্বশুরের কণ্ঠ শুনে মিষ্টি উঠে তার পায়ে হাতে সালাম করে নেয়। আমি কোরআন তেলাওয়াত পড়তে খুব ভালোবাসি। তুমিও কিন্তু কাল থেকে নামাজ পড়ে আমার সাথে সাথে কোরআন পড়বে। মিষ্টির কথা শুনে মিস্টার চৌধুরী সাহেবের মনটা খারাপ হয়ে যায়, কেননা সে তো আর কোরআন পড়তে জানে না। মারে, আমি নামাজ পড়তে যা লাগে সেগুলো একটু জানি, তবে কোরআন পড়তে পারি না। পারো না তো কি হয়েছে, মেয়ের কাছে থেকে শিখে নেবে। কি এই অভাগী মেয়ের থেকে শিখবে তো নাকি? মারে, তোকে তো আমি সেই প্রথম দেখাতেই নিজের মেয়ের স্থানে বসিয়েছি। আচ্ছা, আমাকে শিখিয়ে দিস কেমন? এখন বল, তুই এখানে কেন? মিষ্টি তো শ্বশুরের কথা শুনে চিন্তা পড়ে যায়। এখন কি বলবে সেটাই যেন ভেবে পায় না। অবশেষে একটা কথা বলে। আসলে বাবা, তোমার ছেলে যেই রাগী, ওনার চোখ দেখলেই তো আমার কলিজার পানি থাকে না। তাই সকালে শব্দ শুনে যদি ঘুম ভেঙে যায়, তখন যদি রাগ দেখিয়ে, তখন কি হবে? তাই আমি এখানে পড়ছি। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমাকে এটা বল, তোর ফর্সা গালটাই এই লাল চিহ্ন কিসের? মনে হচ্ছে কেউ সজোরে থাপ্পড় দিয়েছে। মিষ্টি তো চিন্তায় পড়ে যায়, এখন আবার কি বলে ম্যানেজ করবে। বাবা, তেমন কিছু না। আসলে আমার গালে একটা মশা পড়েছিল, কিন্তু ওই মশাটা না আয়ু ছিল না, তাই আমি হাত দিয়ে চট দিতেই মশা তো মরে ভূত হয়ে যায়, সাথে আমার হাতের দাগ গালে রয়েই যায়। চৌধুরী সাহেব মেয়ের এমন হাসি মাখা কথা শুনে হাসতে হাসতে বলে। মারে, তুই অনেক মজার কথা বলিস, তবে তুই ভুল জায়গায় ভুল কথা বলেছিস। আমি ভালো করেই জানি তোর 300 গ্রামের চরে গালে দাগ পড়বে না, বরং এটা আমার ছেলের 700 গ্রাম ওজনের থাপ্পড়ের দাগ। মারে, আমি মনে হয় তোর জীবনটা নষ্ট করে ফেললাম। না বাবা, এটা তো আল্লাহ আমার উপরে পরীক্ষা করার জন্য করতেছে। তুমি দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। সেটাই যেন হয়। আর শোন, আজকে কিন্তু তোর বাবা মা আসতে পারবে না, কারণ আমি 7 দিন পর কানাডা যাবো 6 মাসের জন্য। তাই তোকে আমার কাছে রাখতে চাই। আচ্ছা বাবা, ঠিক আছে। তবে তোমাকে ছাড়া আমার থাকতে এখানে একটুও ভালো লাগবে না। কি করব বল, ব্যবসার কাজে তো যেতেই হবে। তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হ কেমন? উপরের কথাগুলো বলেই চৌধুরী সাহেব চলে যায়, আর মিষ্টি বসে মনে মনে ভাবতে থাকে। আমি রুমে কিভাবে যাব? উনি যদি দেখে তাহলে তো আমাকে মারতে মারতে মেরেই ফেলবে। না, আমি তার জন্য সুন্দর করে চা বানিয়ে নিয়ে যাই। যেই বাবা সেই কাজ। মিষ্টি খুঁজে খুঁজে রান্নাঘরে এসে সুন্দর করে একটা চা বানিয়ে রাসেলের কাছে চলে আসে। দরজা খোলা থাকার কারণে ভেতরে ঢুকতে অসুবিধা হলো না। দেখো কত সুন্দর করে ঘুমাচ্ছে, মনে হচ্ছে একদম নিষ্পাপ একটা ছোট বাচ্চা। আর রাগলে বাবারে বাবা, ভাবতেই তো শরীর কাঁটা দিয়ে ওঠে। দেখি, ডাকি। এই যে, শুনছেন? মিষ্টি ডাক রাসেলের কান পর্যন্ত পৌঁছায় না, সেই জন্য আবার রাসেলের শরীরে একটু ঝাঁকুনি দিয়ে ডাকে। এই যে, শুনছেন? মিষ্টি ডাক শুনে রাসেলের ঠান্ডা মেজাজটা এক নিমেষেই 440 ভোল্টের রূপ ধারণ করে, যেটা থেকে মিষ্টির ঢোক ছিপতে থাকে। কি হয়েছে? আর তুই এইখানে কি করে আসলি? না মানে, ইয়ে, না মানে ইয়ে মানে এইসব কি? যেটা বলবি স্পষ্ট বল। আসলে হয়েছে কি, রুমের দরজাটা খোলাই ছিল, তাই আমি আপনার জন্য নিজের হাতে চা বানিয়ে এনেছি। মিষ্টির মুখে চা শব্দটা শুনে রাসেলের মনে একটা দুষ্ট বুদ্ধি আসে, তো সেটা করার জন্যই। দেখি চার কাপটা দে। আর চা ঠান্ডা নাকি গরম? গরম? আমি তো মাত্রই আগুন দিয়ে বানিয়ে আনলাম। রাসেল মিষ্টির হাতের আঙ্গুল ধরতেই কেঁপে ওঠে, কেননা এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া ওর শরীরে পড়ল। মিষ্টি চোখ বন্ধ করে নেয়। কিছু সময় পরে আহ! আসলে রাসেল মিষ্টির আঙ্গুল নিয়ে চায়ের কাপে ডুবিয়ে দেয়।
চা এতটাই গরম ছিল যে মিষ্টির আঙ্গুল ঝলসে যায়, ব্যথায় চোখ দিয়ে পানি ঝরতে থাকে, কিন্তু সেই দিকে রাসেলের কোনো খেয়াল নেই। যা এখান থেকে, আইসে চা দিতে। এসব ফকির নিগড়ে বাবা কেন যে আমার গলায় ঝুলিয়ে দিয়েছে আল্লাহই জানে। মিষ্টি আর কোনো কথা না বলে চোখ মুছতে মুছতে বাইরে চলে আসে, আর রান্নাঘরে এসে দেখে ফুলমতি একা একা রান্না করতেছে। ভাবি, আপনি এত সকাল সকাল এই রান্নাঘরে কি করেন শুনি? আপনার তো এখন ঘুমিয়ে থাকার কথা। আসলে আমি তো বাড়িতে থাকতে আম্মুর সাথে কাজ করতাম, তাই এখানে বসে থাকতে ভালো লাগছে না। আমি আপনার সাথে একটু কাজ করি। না না, এটা হবে না। বড় সাহেব দেখলে আমাকে গরম জলে ডুবিয়ে মারবে। হুম। আরে কিছু হবে না, আমি আছি তো নাকি। এইভাবেই মিষ্টির কথায় ফুলমতি রান্না করতে দেয়। মিষ্টি রান্না করতেছে আর ফুলমতি শুধু এটা ওটা এগিয়ে দিচ্ছে। মিষ্টি অনেক কিছু তৈরি করে যেটা ফুলমতিও জানে না। ভাবি, আপনি তো অনেক কিছু রান্না করতে পারেন, আর দেখে আর বাসনা শুকেই তো আমার পেট ভরে গেছে। কি যে বলে না, আমি এত ভালো রান্না করতে পারি নাকি, তবুও একটু চেষ্টা করলাম। আচ্ছা, রান্না তো শেষ, এখন আপনি গিয়ে ফ্রেশ হয়ে খেতে আসেন, এখনই সবাই খেতে আসবে। আচ্ছা, আমি যাচ্ছি। আপনি বরং সব কিছু টেবিলে সাজিয়ে দেন, কেমন? ভাবি, আপনি এটা নিয়ে কোনো চিন্তা করিয়েন না, আমি সব কিছু সামাল দিব। আপনি আগে ফ্রেশ হয়ে আসেন। মিষ্টি সেখান থেকে চলে আসে রুমে। রাসেল ঘুম থেকে উঠে রেডি হচ্ছে। মিষ্টিতে রুমের কোথায় কি আছে সেটাও জানে না, তাই ভয় ভয় জিজ্ঞেস করে। যদি রাগ না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম। রাসেলের কেন জানি এমন মিষ্টি মাখা কথা শুনে রাগ হলো না, তবু মনের কোণে একটু রাগ নিয়ে বলল, কি বলতে চাস বল। না মানে, আমি তো এখানে কিছুই চিনি না, একটু ফ্রেশ হব, যদি একটু ওয়াশরুমটা দেখিয়ে দিতেন। তোরা তো নদীর জলে সকাল সকাল গিয়ে ফ্রেশ হয় নিস, এখানে কিভাবে ফ্রেশ হয় সেটা কি তুই জানিস? রাসেলের কথা শুনে মিষ্টি একটু অপমান বোধ করেও তবু কিছু বলে না। রাসেল দেখিয়ে দিলে মিষ্টি ওয়াশরুমে চলে যায়, আর এইদিকে রাসেল মনে মনে ভাবে, এত সুন্দর আসমানের চাঁদ গ্রামে কিভাবে থাকতে পারে? আমি তোর মুখ দেখিনি রাতের রাগের মাথায়, এত সুন্দর কি করে হতে পারে? না, আমি এসব কি ভাবছি, সি, যাকে আমি সহ্য করি না তার সঙ্গে এইসব ভাবছি, সি রাসেল সি। রাসেল রুমে বসে থাকে আর একটু পরে মিষ্টি ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। রাসেল এক ধ্যানে মিষ্টির দিকেই তাকিয়েছে। মিষ্টি সেটা দেখে একটু লজ্জা বোধ করে। মিষ্টি আয়নার সামনে বসে একটু রেডি হয়ে নেয়। এদিকে রাসেল নিচে চলে গেছে, মিষ্টিও নিচে চলে আসে। সবাই খেতে বসেছে। মিষ্টির আশা দেখে ওর শাশুড়ি তো রাগে ফুঁসতে থাকে। মিষ্টিমা, আয় তুই আমার পাশে এসে বসে। তোকে ছাড়া এই চেয়ারটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। মিষ্টি যেই না চেয়ারটায় বসতে যাবে, অমনি ওর শাশুড়ি মিসেস রহিমা চৌধুরী বলে ওঠে, না, এই 2 টাকার ক্ষেত মেয়ে এই চেয়ারে বসবে না। এটা তো আমার মেয়ের চেয়ার, আর ও যদি আমাদের সাথে খায় তাহলে আমরা কেউ খাবো না। শাশুড়ির কথা শুনে মিষ্টির চোখে জল চলে আসে, যেটা কেউ খেয়াল না করলেও চৌধুরী সাহেব ঠিকই খেয়াল করেছে। আচ্ছা মা, আমি এখানে বসবো না, আপনারা তাও খেয়ে ওঠেন। তুই খাবি না মানে? দরকার হলে ওরা খাবে না, কিন্তু তুই ঠিকই খাবি। কি, তুমি এই সামান্য মাস্টারের মেয়ের জন্য আমাদের খাবার খেতে মানা করতেছো? খাবার খেতে তো মানা করিনি। যার খেতে ইচ্ছে হবে সে খাবে, আর যার খেতে ইচ্ছে হবে না সে খাবে না। রহিমা চৌধুরী রাগে ফুঁসতে থাকে আর মনে মনে প্ল্যান করে এর প্রতিশোধ মিষ্টির উপরেই তুলবেই সে, যেভাবেই হোক না কেন। কিরে ফুলমতি, তুই এত রান্না কবে থেকে শিখলি? আর এত স্বাদভাগ কিভাবে হতে পারে? ঠিক বলেছো, বাবা আসলেই আজকের খাবারগুলো সেই খেতে হয়েছে। আসলে ফুলমতির অনেক ট্যালেন্ট আছে বলতেই হবে। ফুলমতি, এই 500 টাকা নে, আমি উপহার দিলাম। ছোট সাহেব, এই খাবারগুলো তো আমি একটাও তৈরি করিনি, আর এত কিছু তৈরি করার ক্ষমতা আমার আছে নাকি? ফুলমতির কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কেননা রান্নাও তো করে, তাহলে আজকে আবার কে রান্না করলো? কি বলিস, তুই যদি রান্না না করিস তাহলে এই রান্না করলো কে? আমাদের বাড়িতে তো তোরা ছাড়া কেউ রান্না করে না। আসলে ছোট সাহেব, ওই সব খাবার মিষ্টিভাবেই রান্না করেছি। আমি অনেক মানা করছি, তবুও সে মানে নেই। মিষ্টি রান্না করেছে শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, আর রাসেল আর রহিমা চৌধুরী বলে, এই জন্যই তো বলি, এত বাজে খাবার আগে তো কখনো হয়নি, আজকে কেন হলো?
এটা কোনো খাবার হলো নাকি? একদম বাজে খাবার এটা। কি মানুষ রে বাবা, সবাই বলল খাবার অনেক ভালো হয়েছে, আর এখনই গিরগিটির মতো রং বদলিয়ে বলছে খাবার ভালো হয়নি। মারে তুই খেয়ে নে, খাবার অনেক ভালো হয়েছে। ধন্যবাদ বাবা, আপনি আমার পাশে থাকলে আমি সব কিছুই ঠিক করে নিতে পারবো ইনশাল্লাহ। হরে মা, আমি সব সময় তোর সাথেই আছি। তোরে যে আমি আমার মেয়ের মতোই দেখি, তবে ওদের থেকে একটু সাবধানে থাকিস। ঠিক আছে বাবা, আমি সব কিছু সামলে নিব। এইভাবে আরো অনেক কথা বলে সবাই যার যার মতো খাবার খেয়ে চলে যায়। এদিকে মিষ্টি ফুলমতির সাথে সবকিছু গুছিয়ে রুমে চলে আসে। তুই আমার রুমে, ব্যাপার কি সেটাই তো বুঝলাম না। আমি কোথায় যাব তাহলে? আপনি আমার স্বামী, তাহলে এই ঘরে থাকার অধিকার কি আমার নেই বলেন? মিষ্টির কথা শুনে রাসেল ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে বলে, না নেই, তোর মতো মেয়ে আমার রুমে থাকবে না, বুঝলি? এখন মায়ের খেতে না চাইলে বের হ আমার রুম থেকে। মিষ্টি চর খেয়ে দাঁড়িয়ে থাকে। কেননা কোথায় যাবে? ওকে যে শত কষ্ট অবেলা সহ্য করেই সবার মন জয় করতে হবে। শোন, তুই এখন যদি না বের হস তাহলে আমি কি করব সেটা ভাবতেও পারবি না। মিষ্টি ভয়ে ঢোক গিলতে থাকে। এদিকে মিষ্টির এমন ভয় পাওয়া দেখে রাসেল আর কিছু বলে না। একটা কথা বলি, রাখবেন? এত মায়ের খেয়েও তোর কোনো শরম নেই, তাই না? আচ্ছা বল, কি কথা বলতে চাস? আমি তো কখনো বাড়ির বাইরে থাকিনি, আর বাড়ির কথা খুব মনে পড়ছে। আপনার ফোনটা যদি দিতেন তাহলে একটু বাবা মায়ের সাথে কথা বলতাম। ফোন দিয়ে কি করবি? আমার নামে মনে হয় নালিশ করবি। কোনো প্রকার ঝামেলা নেই। দেখেন, যদি আপনি ফোনটা দিতেন তাহলে আমি খুব উপকৃত হতাম। একটু বাবা মায়ের সাথে কথা বললে মনটাকে হালকা মনে হতো। রাসেল কি যেন মনে করে পকেট থেকে ওর ফোনটা বের করে মিষ্টির হাতে দিয়ে বলে, এই নে ফোন, সাবধানে ধরিস। তোর থেকে এই ফোনের মূল্য বেশি। আমার মনে হয় না জীবনে এত দামি ফোন কখনো দেখেছিস। রাসেলের কথা শুনে মিষ্টির একটু মন খারাপ হয়। কেননা প্রতিটা কাজেই যদি এমন খোটা শুনতে হয় তাহলে তো মন খারাপ হবেই। গরিবের কি একটু সফলতা থাকতে পারে না বলেন? মিষ্টি তো খুব করে ইচ্ছে করে রাসেলের সাথে মিষ্টি প্রেমের গল্প করতে, কিন্তু গল্প তো দূরেই থাক, ওর কপালে তো মায়ের ছাড়া প্রেমের তিতো কথাটাও ছোটে না। মিষ্টি ফোনটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখে, কিন্তু লক খুলতে পারে না। তাই রাসেলের মুখের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে, যেটা দেখে রাসেল হাসতে হাসতে বলে, বলছিলাম না কোনোদিন এমন ফোন দেখিসনি। দে, আমি লক খুলে কল দিয়ে দেই। গ্রামের মূর্খ একটা। মিষ্টি খুশি ও রাসেলের হাতে ফোনটা দিয়ে দেয়। রাসেল নাম্বার জিজ্ঞেস করলে মিষ্টির নাম্বার বলতেই কল দিয়ে দেয়। কল দিতে ওপাশ থেকে মিষ্টির বাবা কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? নিন কথা বলেন। যত সব গ্রামের আগল পাগল আমার কপালেই এসে জুটেছে। রাসেল মিষ্টির হাতে ফোনটা দিয়ে দেয়। মিষ্টির এমনভাবে কথা বলতে দেখে অনেকটাই খারাপ লাগে। তার সাথে যেভাবেই বলুক, তাই বলে তার বাবার সাথেও এমন করে বলবে? এনে ধর, আর সাবধানে যেন পড়ে না যায়, তাহলে কিন্তু তোকে বিক্রি করলে এই ফোনের দাম হবে না। আপনি ঠিকই বলেছেন। এই ফোনটার তুলনায় আমি তো তুচ্ছ মাত্র। এটা যতটা দাম আছে মানুষের কাছে, আমার তো সেটাও নেই। বাবা, তোমরা কেমন আছো? মানিক মিয়া ফোনের ওপাশে মেয়ের কণ্ঠ শুনে খুশির যেন শেষ নেই। আমরা সবাই ভালো আছি। তা মা, তুই আর জামাই বাবাজি সহ সবাই কেমন আছে ওই বাড়ির? বাবা, আমি খুব ভালো আছি, আর তোমাদের বড় লোক জামাইও অনেক ভালো আছে, আর বাড়ির সবাইও অনেক ভালো আছে। বাবা, আমাকে নিয়ে যাও না, তোমাদের দেখতে বড্ড ইচ্ছে করে। মারে নিয়ে আসবো। তোর শ্বশুর কোথাও যাবে তাই তো, তোকে তার কাছে রাখবে বলেছে। কিছুদিন থাক, তারপর আমি আর তোর মা গিয়ে তোকে আর জামাই বাবাজিকে নিয়ে আসবো। মিষ্টির বাবার কথা শুনে মিষ্টির অনেকটাই মন খারাপ হয়ে যায়। মিষ্টি মন খারাপ করে নিয়েই বলে, আচ্ছা বাবা, ঠিক আছে, এখন রাখছি, তোমাদের খেয়াল রেখো। বাই বাবা, আসসালামু আলাইকুম। মিষ্টি কথাগুলো বলেই ফোনটা কেটে দেয় আর একরাশ রাগ নিয়ে রাসেলকে বলে, দেখেন, আমি হয়তো গ্রামের অতি সাধারণ একটা মেয়ে, আমার হয়তো কোনো মান সম্মান নেই। আমার সাথে আপনি যেমন ব্যবহার করেন না কেন আমি কিছুই মনে করব না, কিন্তু আমার বাবা মায়ের সাথে একটু ভালো ব্যবহার করিয়েন। কেননা তারা যদি বোঝে
আমি সুখে নেই তাহলে অনেক কষ্ট পাবে। তারা কষ্ট পেলো তাতে আমার কি? তোকেই মানে না তাহলে তোর বাবা মাকে মানতে বা সম্মান করতে আমার বই গেছে। দেখেন, এখানে মানা বা অমানার প্রশ্ন উঠছে না। মানুষকে সম্মান করলে ফিরিতে অনেক সম্মান পাওয়া যায়। রাসেল মিষ্টির কথা শুনে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে চিল্লিয়ে বলে, তোর সাহস কি করে হয় আমার মুখের উপরে কথা বলার? তোর থেকে কি আমি জ্ঞান নিতে চাইছি? নিজে কখনো স্কুলের বারান্দায় গেছে কিনা আল্লাহ মালুম, আর আইসে আমাকে জ্ঞান বাড়তে। চর খেয়ে মিষ্টি গালে হাত দিয়ে আর কিছু বল না। কি বলবে? উচিত কথা বললেও গালে বাংলাদেশের মানচিত্র আঁকতে হয়। চোখে পানি টপটপ করে পড়তেছে। সেদিন রাসেলের কোনো ভ্রুক্ষেপ নেই। মিষ্টির কপালটা মনে হয় আসলেই খারাপ। এখানে আসার পর থেকে শুধু চোখের জল, একটু যেন চোখের জল শুকায় না। মিষ্টি লাজ লজ্জা ভুলে রাসেলকে বলে, তোর কি কইছি নাকি আমি আমার মাথায় হাত বুলাই দিতে? যত সব ন্যাকামো। মিষ্টি কিছু বলতে যাবে অমনি রাসেলের ফোনে একটা কল আসে। তাই আর মিষ্টির মুখের কথার বাইরে বেরোতে পারে না, মুখেই রয়ে যায়। রাসেল ফোন ধরে কথা বলতে শুরু করে। হ্যালো জান, কেমন আছো? আমাকে তুমি অনেক ভালো রেখেছো, সেটা কি তুমি জানো? কিভাবে পারলে আমাকে ভালোবেসে অন্য একটা মেয়েকে বিয়ে করতে? দেখো, আমি এটা জানতাম না, বাবা জোর করে বিয়ে দিয়েছে। তুমি কোনো চিন্তা করিও না, ওকে ডিভোর্স দিয়ে তোমাকেই বিয়ে করব। আমি একটু শুধু সময় দাও আমাকে। তোমার উপর আমার ভরসা আছে জানো। এখন আমার মোবাইলে 10,000 টাকা দাও, নতুন কিছু জিনিস এসেছে আমার খুব পছন্দের। আমি এখনই দিচ্ছি, তবুও তুমি মন খারাপ করিও না প্লিজ। ওইদিকে উশি ফোন কেটে দিয়ে মনে মনে ভাবে, আরে বেটা, তোকে কে ভালোবাসতে যাবে? আমি তো ভালোবাসি তোর টাকাকে। যতদিন টাকা আছে ততদিন আমি আছি, টাকা শেষ আমিও ফুরুত। বোকা, আমার অভিনয় একটু বোঝে না। এদিকে রাসেলের এভাবে কথা শুনে মিষ্টির অনেকটাই খারাপ লাগে। কেননা কোনো মেয়েই চায়নি তার অবর্তমানে তার স্বামী অন্য কোনো মেয়ের সাথে কথা বলুক। এই জিনিসটা মেয়েদের সব থেকে বেশি কষ্টের বিষয়। আমার গার্লফ্রেন্ড, তোকে ডিভোর্স দিয়ে আমি ওকেই বিয়ে করে নেব, তুই কোনো চিন্তা করিস না। ও আচ্ছা, মেয়েটা কি আপনাকে সত্যিই ভালোবাসে? অনেক বেশি ভালোবাসে। ও অনেক বড়, ওদের টাকা পয়সারও কোনো কমতি নেই। দেখেন, যেই মেয়ে নিজের এত এত টাকা থাকতে অন্যের টাকা নিতে পারে, সে আর যাই করুক কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। ভাইরে মিষ্টির কথাটা বলে এতটাই ভুল করেছে যে সেটা নিজের গালকে কষ্ট দিতে মূল্য দিতে হয়েছে। মিষ্টি চর খেয়ে নিজের দিকে তাকিয়ে থাকে। তোর সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। আমার টাকা আমি যাকে মন চায় তাকে দেবো, তাতে সেটা বলার তুই কে? আসলে আমি বুঝতে পারিনি যে আমার কথা বলারও কোনো অধিকার নেই। মিষ্টি উপরের কথাগুলো বলে নিচে চলে আসে। এদিকে রাসেল রেডি হয়ে অফিসে চলে যায়। মিষ্টি কাজ করতেছে, এমন সময় রহিমা চৌধুরী আসে। ওই হারামজাদি এখানে কাজ না করে গল্প হচ্ছে, তাই না? রহিমা চৌধুরী দেখে মিষ্টি দাঁড়িয়ে ফুলমতির সাথে কথা বলতেছে, তাই পিছন থেকে এসে মিষ্টির চুলের মুঠি ধরে উপরের কথাগুলো বলে। চুল ধরে টান দেবার কারণে মিষ্টির চোখ দিয়ে অযথারায় পানি পড়তে থাকে। মিষ্টির কোমরের নিচ পর্যন্ত লম্বা চুলগুলো হওয়ায় রহিমা চৌধুরী হাতের সাথে পেঁচিয়ে টান দিয়ে কথাগুলো বলে। ম্যাডাম, আসলে ভাবির কোনো দোষ নেই। আমি ভাবিকে ডেকে একটু রান্না করার কথা জিজ্ঞেস করতেছিলাম। তুই চুপ থাক আর শোন, আজ থেকে বাড়ির সব কাজ ও করবে। তুই শুধু দেখবি ফকিন্নির মেয়ের শখ কত আমার স্বামীকে ভুলিয়ে বালিয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছে। মিষ্টি কিছুই বলতে পারে না। এমনিতেই জ্বর খেতে খেতে মুখ দিয়ে কথা বলতে পর্যন্ত কষ্ট হচ্ছে, তার উপরে আবার চুলের মুষ্টি ধরে এতটা কষ্ট। মিষ্টির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে। ম্যাডাম, ভাবির চুলের মুষ্টি ছাড়েন, লাগতেছে তার। দেখেন চোখ দিয়ে পানি এসেছে। তুই চুপ কর। আর ওকে এভাবেই সময় পার করতে হবে এই বাড়িতে প্রতিটা মুহূর্ত। আমি ওকে কখনোই শান্তিতে থাকতে দেব না। আমার ছেলেকে নিয়ে যেই আশা ছিল সব ও নষ্ট করে দিচ্ছে। মা, আমি তো আর ইচ্ছে করে এই বাড়িতে আসিনি। আমাকে বাবা পছন্দ করে নিয়ে এসেছে। এখানে শুধু শুধু আমাকে আপনি কেন দোষ দিচ্ছেন বলেন?
তোর সাহস কত বড় আমার মুখে মুখে কথা বলিস? একদম মেরে মুখ সেলাই করে দেবো কিন্তু। মা, আমি কি আপনার মেয়ের মতো না? বলে আমারও যে কষ্ট হয় সেটা কি বোঝেন না? আমার জায়গায় আপনার মেয়ে থাকলে কি করতেন সেটা কি বলতে পারেন? মিষ্টি এই কথাটা বলতে দেরি, কিন্তু রহিমা বেগমের নরম হাতের গরম জল মিষ্টির গালে পড়তে দেরি হয়নি। মিষ্টি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। আসলে এটা কিন্তু সত্যি, বাড়ির বউ গুরুজনদের কাছে উচিত কথা বললেই বদলে ঠাস ঠাস করে চর খেতে হয়। এতটা মিষ্টিকে দেখে প্রমাণ পেয়ে গেছেন, তাই না? ফকিন্নির মেয়ের সাহস দেখে বাঁচি না। কোথায় আমার মেয়ে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, আর তুই তো জীবনে রূপার চামচও চোখে দেখিসনি। আর কি বললি? তোর বদলে আমার মেয়ে হলে কি করতাম? আরে আমার মেয়ে কি তোর মতো ফকিরের মেয়ে যে এমন পরিস্থিতিতে পড়তে যাবে? আল্লাহ কার ভাগ্যে কি রেখেছে মা, সেটা শুধু একমাত্র তিনিই জানেন। আমরা শুধু শুধু এটা নিয়ে নানান ঝামেলা করতে থাকি। তোর থেকে আমার জ্ঞান নিতে হবে না, তুই গিয়ে সব কিছু পরিষ্কার করে নে। বুঝতে পারলি নাকি ভালো করে বোঝাতে হবে? না মা, সেটা আর দরকার নেই, কেননা আমি তো মূর্খ, তাই সহজেই সবটা বুঝতে পারি। মিষ্টি কথাটা বলেই কাজ করতে চলে যায়। এদিকে রহিমা চৌধুরী এক বস্তা রাগ নিয়ে রুমে চলে আসে। মিষ্টি কাজ করতেছে আর ফুলমতির সাথে সাহায্য করতেছে, কেননা ফুলমতি মিষ্টিকে খুব সম্মান করে। আচ্ছা ভাবি, সবাই আপনার সাথে এমন ব্যবহার কেন করে? আমার না আপনার এমন কষ্ট দেখে একদম ভালো লাগে না। আপনি বলে এখনো টিকে আছেন। আমি হলে তো সেই কবেই এই সংসারের যুদ্ধ থেকে পরাজয় মেনে নিতাম। এইভাবে বলতে নেই, বুঝলে? কেননা আল্লাহ আমাদের সবাইকে একটা না একটা পরীক্ষার সম্মুখে ফেলে। হতে পারে সেটা কষ্টের মাধ্যমে বা দুঃখের মাধ্যমে। ভাবি, আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে কথা না বলে চলেন কাজ শেষ করি। না হলে আপনার দরজার শাশুড়ি সে লঙ্কাকাণ্ড শুরু করে দিবে, আর সেই জাল আপনাকেই সহ্য করতে হবে। তুমি তো ঠিক কথা মনে করিয়েছো। তা ফুলমতি, তুমি এই বাড়িতে কত বছর হলো কাজ করতেছো? আমি এই বাড়িতে প্রায় তিনটি বছর হলো কাজে আছি। তবে সবাই অনেক ভালো ব্যবহার করে, কিন্তু শুধু আপনার সাথেই এমন ব্যবহার করে। এটা ব্যাপার না, কেননা এটা আমার কপালে আল্লাহ আগে থেকেই লিখে রেখেছে। আচ্ছা, আমার নাকি একটা ননসান মানে তোমার স্যারের একটা আপু আছে, সে কোথায় থাকে? ভাবি, আপনি জানেন না, ছোট ম্যাডাম তার স্বামীর সাথে আমেরিকা থাকে। ওইখানে তাদের ব্যবসা আছে। তবে ওই ম্যাডাম অনেক রাগী, যেটা বলে বোঝাতে পারবো না। ও, তাহলে তো সে আসলে আমার কপালে কষ্টের পরিমাণটা আরো একটু বেশি যোগ হবে। এইভাবে দুজনে কথা বলছে আর মনের আনন্দে কথা বলতেছে মিষ্টির শাশুড়ির আগোচরে। অনেকটা সময় কাজ করার পরে ওদের কাজ শেষ হয়ে যায়। বিকেলে মিষ্টি রুমে বসে মাথার এলোমেলো চুলগুলো ঠিক করে ঠোঁটের কোণে কাটা জায়গায় মলম লাগাচ্ছিল। এমন সময় রাসেল রুমে এসে দেখতে পায় মিষ্টিকে। ওই আমার জন্য একটা গরম করে কফি বানিয়ে নিয়ে আয়, যা, খুব ক্লান্ত লাগছে আজকে। রাসেলের মুখে থেকে গরম কফি নামটা শুনে কলিজা শুকিয়ে যায়, কেননা ওই দিনে তো মনেই আছে। তবুও মিষ্টি ভয়ে ভয়ে কফি আনতে চলে যায়। কিছু সময় পরে কফি বানিয়ে হাতে নিয়ে চলে আসে। এই নিন আপনার গরম গরম কফি। রাসেল মিষ্টির হাত থেকে কিছু না বলেই কফির কাপটা নিয়ে চুমুক দেয়। কফিটা সেই টেস্ট হয়েছে, তাই আর মিষ্টিকে কিছু বলে না। কিন্তু মিষ্টির মনে তোর মাঝে ভয় এখনো কাজ করেই আছে। রাসেল একটা কথা বলে না দেখে মিষ্টি বলে, আচ্ছা, আপনি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শুয়ে পড়ে, আমি আপনার মাথা টিপে দিই। এত আদিক্ষেতা করতে হবে না, বুঝলি? আমি আমার ভালো মন্দ বুঝতে পারি। এখন যাই এখান থেকে। আচ্ছা, সরি। মিষ্টি রাসেলকে আর কোনো কথা না বলে ওখান থেকে নিচে চলে আসে। রান্নাঘরে গিয়ে রাতের খাবার তৈরি করে রুমে চলে আসে ফ্রেশ হবার জন্য। ফ্রেশ হয়ে রাসেলকে খাবারের জন্য ডাকে। এই যে ওঠেন, এই যে উঠে রাতের খাবারটা খেয়ে আবার শুয়ে পড়েন। মিষ্টি ডেকেই যাচ্ছে আর রাসেল কোনো কথাই বলছে না দেখে মিষ্টি আবারও ডাকে। তবে রাসেলের শরীরে একটু ধাক্কা দেয়। ধাক্কা দিতেই মনে হয় মিষ্টি অনেক বড় ভুল করে। তাই তো রাসেল উঠে মিষ্টির গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। মিষ্টি তো অবাক হয়ে গালে হাত দিয়ে রাসেলের দিকে তাকিয়ে থাকে।
তোর সাহস তো কম না, আমার শরীরে স্পর্শ করিস, তাও আবার ঘুমে ডিস্টার্ব করে। আসলে আমি ডেকেছি অনেক সময় হলো, কিন্তু আপনি শোনেন নাই দেখে ধাক্কা দিচ্ছি রাতে খাবার খাওয়ার জন্য। যা তুই, আমি একটু পরেই আসতেছি। এসব আগল পাগল কেন যে বাবা আমার কপালে জুটিয়ে দিল, হায় রে। মিষ্টি রাসেলের কথা শুনে একটু মন খারাপ করে নিচে চলে এসে দেখে ওর শ্বশুর শাশুড়ি খাবার টেবিলে বসে আছে। কিরে মা, তোর আসতে এত দেরি হলো কেন? কোথায় ছিলি এতক্ষণ? মিষ্টি কিছু একটা বলতে যাবে, তার আগে ওর শাশুড়ি বলে ওঠে। আরে তুমি বোঝো না, এইসব গ্রামের মেয়েরা তো পারেই শুধু কাজ ফাঁকি দিতে, তাই তো মনে হয় কাজ করার ভয়ে কোথাও লুকিয়েছিল। চুপ করো, এমন একটা কেন বলো? মিষ্টি মা, এমনটা মোটেও না। তো মা, কোথায় ছিলি? আসলে বাবা, আমি রান্না শেষ করে ফ্রেশ হতে গেছিলাম, আর আপনার ছেলে ঘুমিয়েছিল, তাই তাকে ডেকে ওঠাতে একটু দেরি হয়ে গেছে আসতে। ও আচ্ছা, বুঝলাম। তাই তো বলি, আমার মাটা এখনো আসতেছে না কেন? আচ্ছা মা, রাসেল কোথায়? বললো একটু পরেই আসবে, ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। এইভাবেই কথা বলার মাঝে রাসেল এসে ওদের সাথে যোগ দেয়। খাবার পর্ব শেষ করে সবাই রুমে চলে যায়, আর মিষ্টি সবকিছু গুছিয়ে পরে রুমে এসে অজু করে ঈশার নামাজ আদায় করে নেয়। এখনো ঘুমে কোথায় সেটাই চিন্তা। এই যে শুনছেন, আমি বলছিলাম কি, যদি একটু রুমে আমাকে থাকার অনুমতি দিতেন তাহলে খুব ভালো হতো। না মানে, বাবা সকালে দেখে তো রাগ করেছে। রাসেল মিষ্টির কথা শুনে কেন জানি রাগ করে না, কেননা মিষ্টি তো ভালো কথাই বলেছে। আচ্ছা তুই ফ্লোরে থাক, তবে আমাকে ভুলেও ডিস্টার্ব করবি না, একদম স্পষ্ট বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি থাকতে দিচ্ছে, এটাই তো আমার কাছে অনেক। রাসেল আর কোনো কথা না বলে ঐশীর সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। মিষ্টি ফ্লোরে বিছনা করে শুয়ে চোখে জল ফেলতে থাকে, কেননা এই চোখের পানিটাই মিষ্টির এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। কান্না করতে করতে কখন যে মিষ্টি ঘুমিয়ে গেছে সেটা খেয়াল নেই। সকালে ফজরের আজানের শব্দ শুনে মিষ্টির ঘুম ভেঙে যায়। মিষ্টি উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নেয়। মিষ্টির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে লুকিয়ে লুকিয়ে। এত সুন্দর করে কোরআন পড়ে, আসলেই সকালের কথা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে যেত, কিন্তু ওর কোরআন পড়া শুনে আমার খুব ভালো লাগে। রাসেল উপরের কথাগুলো মনে মনে বলে, আসলে তো মানুষ যতই রাগী হোক না কেন, কোরআন তেলাওয়াত শুনলে তার রাগ এমনিতেই পানি হয়ে যায়। মিষ্টি কোরআন পড়া শেষ করে উঠে গিয়ে রাসেলের জন্য ও সবার জন্য কফি বানিয়ে ঘরে ঘরে পৌঁছে দেয়। কিরে মা, তুই এত সকাল সকাল কফি নিয়ে এসেছিস? তবে তোর হাতে জাদু আছে, সেটা বলতেই হবে। এত টেস্ট কফি মনে হয় না আমি কোনো 5 স্টার হোটেলে খেয়েছি। বাবা, তুমি কিন্তু একটু বেশিই বলতেছ, আমি এতটা ভালো কফি বানাতে পারি না। না রে মা, আমি সত্যি বলছি। তোর হাতের চাটাও না মনে হয় অমৃত। আর রান্নার কথা তো বলে শেষ করাই যাবে না। আমার মনে হয় কোনো হোটেলের কুকরাও এত ভালো রান্না জানে না যেমনটা তুই জানিস। বাবা, তুমি একটু বেশি বেশি বলতেছ। আচ্ছা যাই হোক, এখন উঠে ফ্রেশ হয়ে নাও, অফিসে যেতে হবে তো নাকি? মা, আমি এখনো উঠতাছি। তোর কথা কি আর না শুনে পারি? হাজার হলেও তুই আমার মা বলে কথা। আচ্ছা বাবা, আমি গেলাম, শাশুড়ি মা আবার বকা দিবে রান্না করতে দেরি হলে। আচ্ছা মা, যা। তবে কষ্টকে কষ্ট মনে করিস না। যুদ্ধ করে যা, দেখবি জয় একদিন তোর হাতেই হবে। তুমি আমার পাশে থাকলে তো আমি কোনো বিপদকেই বিপদ মনে করি না। দোয়া করিও বাবা। মারে, আমার দোয়া তোর সাথে সব সময় আছে। তুই শুধু চিন্তা করে কাজ করতে থাক। মিষ্টি আরো কিছু কথা বলে এসে কাজ করতে শুরু করে ফুলমতির সাথে। এদিকে রহিমা চৌধুরী ভাবছে কখন সবাই অফিসে যাবে আর মিষ্টিকে অত্যাচার করতে পারবে মন ভরে। রাসেলের বাবা অফিসে গেলে ফকিরের মেয়েকে একটু ভালো করেই মজা দেখাতে পারবো। কেন যে এখনো যাচ্ছে না কে জানে। আমার কত স্বপ্ন ছিল ছেলেকে ধুমধাম করে বিয়ে দেবো, আর আমার বৌমা হবে একজন ডাক্তার, কিন্তু এই শাকচুনি আমার সব আশায় পানি ঢেলে দিচ্ছে। এসব ভাবছে রহিমা চৌধুরী। এদিকে রাসেল ও ওর বাবা নাস্তা করার জন্য নিচে আসে, আর মিষ্টি তো আগেই সবকিছু টেবিলে সাজিয়ে রেখেছে। সবাই খেয়ে অফিসে চলে যায়।
এদিকে মিষ্টির শাশুড়ি একটু পরে খেতে আসে, টেবিলে বসে, খাবার প্লেটে ভাত নিয়ে মিষ্টিকে বলে তরকারি দিতে বলে, কিন্তু ভুলবশত একটু তরকারি রহিমা চৌধুরীর গায়ে পড়ে যায়। আসলে মিষ্টির কোনো দোষ ছিল না, কেননা রহিমা চৌধুরী নিজে এসব করেছে ইচ্ছে করে। রহিমা চৌধুরীর গায়ে কেন পড়লো তার জন্যই মিষ্টির গালে ঠাস করে থাপ্পড় দেয়। কাজ করার সময় মন কোথায় থাকে তোর? সাবধানে কাজ করতে পারিস না? আমার এত দামি কাপড়টা নষ্ট করে দিলি। মিষ্টি কিছুই বলছে না, গাল ধরে ঠায় দাঁড়িয়ে থাকে, কেননা আজকে বিনা দোষী মার খেলো। ম্যাডাম, এটাতে ভাবির কোনো দোষই ছিল না। আপনি শুধু শুধু ভাবিকে মারলেন। উনিও তো রক্তে মাংসে গড়া মানুষ, ওনার কি কষ্ট হয় না বলেন? থাপ্পড়ের কারণে ফর্সা গাল দুইটাই লাল হয়ে গেছে। ওর জন্য তোর বুঝি দরদ উতলে উঠেছে? এখানে কাজ করতে হলে একদম বকবক করবি না, না হলে কিন্তু এইটা তোর ওপরে তুলবো। ফুলমতি আর কোনো কথা বলে না, একদম চুপ হয়ে যায়। এদিকে মিষ্টির চোখ থেকে তো জল পড়েই যাচ্ছে। এইভাবে দেখতে দেখতে পার হয়ে যায় একটা মাস। চৌধুরী সাহেব কানাডা চলে গেছেন, আর মিষ্টির উপরে স্বামী আর শাশুড়ির নির্যাতন একটু বেশিই বেড়ে গেছে। এই তো সেদিনের ঘটনা। মিষ্টি রাসেলের ফোনটা ধরে একটু দেখছিল, সেটা রাসেল ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পায়। মিষ্টির হাতে রাসেলের ফোন দেখে রাগে তো পুরো মাথা হ্যাং হয়ে যায়। রাসেলের সেই মিষ্টির হাত থেকে ফোনটা থাবা দিয়ে নিয়েই মিষ্টির গালে সজোরে কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়। তুই আমার ফোন কেন নড়েছিস? এই ফোন ধরার তোর কোনো যোগ্যতা আছে নাকি বল? আসলে আমি একটু ফোনটা ধরে দেখছিলাম, কেননা আগে তো কখনো এত দামি আর সুন্দর ফোন দেখতে পাইনি। সরি। তোর স্বরের গুষ্টি মারি। শোন, নেক্সট টাইম আমার কোনো জিনিস যেন তোর হাতে না দেখি, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলতে পারেন? আমাদের মতো গরিব মানুষদের কি শুধু জন্মই হয়েছে কষ্ট সহ্য করার জন্য? তা আমি জানি না, তবে তোর কপাল থেকে কষ্ট কখনো যাবে না যতদিন পর্যন্ত তুই নিজেই এই কষ্টের হাত থেকে মুক্তি পাবি। হুম, বুঝতে পেরেছি। আর আপনার মনের ঘরের জায়গা করে নেওয়ার মানুষটা কি আমার থেকেও বেশি সুন্দর? মিষ্টির কথায় রাসেল কি বলবে ভেবে পায় না, কেননা মিষ্টির সৌন্দর্যের কাছে ঔষধ তো ধরতে গেলে কিছুই না। তবুও রাসেল বলে ওঠে, তোর থেকে সুন্দর না, তবে তোর থেকে অনেক স্মার্ট। তোর মতো এত গাইয়া ভূত না, বুঝলি? ওর চুলগুলো স্টাইল করে ছোট করে কেটেছে, সাথে আকর্ষণীয় কালার করেছে। বলতে পারিস আধুনিকতার ছোঁয়া ওর মাঝে আছে। ও, এটাই কারণ? তাহলে আমিও চুল কেটে আপনার মনের মতো হব। আমাকে নিয়ে যাবেন কোথায় চুল কাটে? মিষ্টির এমন কথা শুনে রাসেল হাসবে না কাঁদবে সেটাই ভেবে পায় না, কেননা দেখছি তো বাচ্চাদের মতোই কথা বলছে। একটা থাপ্পড় দিয়ে তোর 32টা দাঁত ফেলে দেবো, বুঝলি? তোর চুল অনেক লম্বা, দেখতে অনেক সুন্দর, যা সবার মাঝেই থাকে না। আহ, আমার তো 32টা দাঁত নেই, আছে শুধু 30টা দাঁত। সেগুলো পুষ্টিহীনতায় ভুগছে, কেননা চর খেতে খেতে দাঁতের পুষ্টি কমে গেছে, এখন নড়বড় নড়বড় করে। মিষ্টির কথা শুনে রাসেল অনেকটাই হাসি পায়। এক পর্যায়ে হাসি কোনো মতেই থামিয়ে রাখতে পারে না। তুই তো খুব মজার কথা বলতে পারিস। তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। বারে, আমি আবার হাসার মতো কি কথা বললাম? হুম। জানি না, তুই একটু চুপ করে আমাকে ঘুমাতে দে তো। কালকে আবার ঐশীকে নিয়ে যেতে হবে কোচিং করানোর জন্য, মেডিকেলে পড়ার চান্স পাওয়ার জন্য। কাকে কি বলি, তুই তো মেডিকেল মানে কি সেটাই জানিস না। ও, তাহলে তো ভালোই হলো, আপনার মনের মানুষ ডাক্তার হবে। আমার মতো ফকিরের মেয়ের দোয়া তো আল্লাহ কবুল করবে না, তবুও দোয়া করে দিলাম যেন সারা জীবন খুব সুখে থাকতে পারে। মিষ্টি উপরের কথাগুলো বলেই সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। এদিকে রাসেল মিষ্টি যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আরে তোর তো দোয়া করতে হবে না, আমি তোকে ডিভোর্স দিয়ে ঐশীকে নিয়ে এমনিতেই সুখে থাকবো। রাসেল মনে মনে উপরের কথাগুলো ভাবতে থাকে। এদিকে মিষ্টি কিছু সময় পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। মিষ্টি রুমে আসতেও রাসেলের ফোনে একটা কল আসে। কলটা কে করেছে সেটা চলেন শুনে আসি। কেমন আছিস আপু? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোর? আরে, আমি তোদেরকে সব সময় মনে রাখি, তোরাই মনে রাখিস না। আর আমি ভালো আছি, তোরা কেমন আছিস? ভালো আছি। তা দুলাভাইকে বলে একটু দেশে এসে ঘুরে গেলেও তো পারিস। সেই কতদিন আগে দেখেছি তোর চাঁদ মুখটা। আমার বুঝি দেখতে মন চায় না বল?
তাই তো অনেক কষ্টে তোর জিজুকে রাজি করিয়েছি দেশে যাব। কি বলছিস, তুই দেশে আসবি? তা কবে আসবি, আর দুলাভাই কবে আসবে? তোর দুলাভাই যাবে না, শুধু তোর ভাগ্নিকে নিয়ে আমি যাব। আর তুই বিয়ে করেছিস, আমাকে জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলি না। সেটা তোমার বাবাকে গিয়ে বলো গা, আমাকে বলছো কেন? কত স্বপ্ন ছিল আমার একটা বড় লোকের মেয়ে বউ হবে, আর সেটার পরিবর্তে বাবা গ্রাম থেকে একটা খ্যাত মেয়েরে ধরে এনেছে, দেখলেই গা ঘিন ঘিন করে। ও, আগে আমাকে আসতে দে, তারপরে আমি দেখছি কেমন বউ বিয়ে করেছিস। আর শোন, কালকে সকাল 5টায় সময় এয়ারপোর্টে থাকবি, আমি কালকেই আসবো ইনশাল্লাহ। এইভাবে ভাই বোন অনেক কথা বলে ফোনটা কেটে দেয়। মিষ্টি শুধু কথাগুলো শুনেই যাচ্ছিল। রাসেলের আপু কী কথা বলছিল সেটার কারণটাও আমি বলতে পারবো না, কেননা আমিও তো আর জানি না, তাই না? আমিও তো আপনাদের মতোই ওর ঠিকানা মানে নামটাও জানি না। আর আপনাদের তো বলতেই ভুলে গেছি, অনেক কষ্টের পর রাসেলের আপুর নামটা জেনেছি। তার নাম রাইসা, আর তার মেয়ের নাম রেশি। সে এবার ক্লাস 2তে পড়ে। আচ্ছা, আপনার আপু কোথায় থাকে? আমি তো তাকে দেখিনি, তাই একটু জানতে আগ্রহ হলো। ও, আমার আপু আমেরিকা থেকে, স্বামী ও ছোট্ট একটা মেয়েকে নিয়ে। আমার ভাগ্নিটা না অনেক কিউট। ও আচ্ছা, কিউট তো হবেই। যার মামা এত কিউট, তাহলে ভাগ্নি তো কিউট হবেই, তাই না? আর আপু কালকে দেশে আসবে। আগেই বলে দিলাম, আপুর কিন্তু অনেক রাগ, বলতে পারিস আমার থেকেও বেশি। রাসেলের কথা শুনে মিষ্টির একটু চিন্তা হয়, কেননা আপনারা তো বুঝতেই পারতেছেন, তাই না? মিষ্টি আর কিছু না করে বিছানাটা ঠিক করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে, কোরআন পড়ে। উঠে দেখে রাসেল এখনও ওঠেনি, তাই মিষ্টিকে রাসেলকে ডাকে। এই যে রেশির মামা, শুনছেন? আপনারা আজকে সকাল সকাল রেশিদের আনতে যাওয়ার কথা। মিষ্টির কথা শুনে রাসেল তড়ি হড়ি করে উঠেই ওয়াশরুমে এক দৌড়ে ফ্রেশ হয়ে রেডি হয়েই গাড়ি নিয়ে এক টান এয়ারপোর্টে উঠতেছে। রাসেল গিয়ে দেখে ওর আপু মাত্র বের হচ্ছে। রাসেল গিয়ে রেশিকে কোলে নিয়ে লাখেসগুলো হাতে নিয়ে। আপু কেমন আছিস? আর মামুনি তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর দেখছিস না, ঋষি তোর সাথে রাগ করেছে, কথা বলবে না। ও তাই তো, এটার জন্য বুঝি আমাকে এখন অনেকগুলো চকলেট কিনতে হবে, তাই না মামুনি? তুমি আমার জন্য অনেক অনেক চকলেট এনে দিবে, তাহলে আমি আর রাগ করব না। এই তো আমার মিষ্টি মামুনি। আচ্ছা চলো, আমি তোমাকে অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে দেবনি। কথা বলতে বলতে রাসেল ওদের গাড়িতে বসিয়ে পাশের একটা দোকান থেকে অনেকগুলো চকলেট আইসক্রিম কিনে এনে রেশির হাতে ধরিয়ে দিয়ে গাড়ি চালাইতে শুরু করে। আচ্ছা রাসেল, তোর বইয়ের নাম নাকি মিষ্টি? তার নাম মিষ্টি। দেখতে পরীর থেকে কোনো অংশে কম না, কিন্তু গ্রামের অশিক্ষিত খ্যাত বলে আমার ওকে সহ্যই হয় না। গ্রামের গেও ভূতগুলোকে আমরা তো দুই চোখে দেখতেই পারি না, সেটার যে কি হবে আল্লাহ জানে। সেটাই তো ভালো, আর যেভাবে পারো কষ্ট দিয়ে ওকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করো। ওর জন্য আমি ঐশীকে ঘরে আনতে পারতেছি না। দেখ ভাই, আমি আগেও বলেছি ঐশী মেয়েটা একদম ভালো না। ও শুধু তোর টাকার পয়সাকেই ভালোবাসে, তোকে একটুও ভালোবাসে না। আপু তুইও এমন করে বলছিস? তুই না হয়ে এই কথা যদি মিষ্টি বলতো, তাহলে ওর গালে এতক্ষণে বাংলাদেশের মানচিত্র আঁকা হয়ে যেত। এত কথা না বলে তাড়াতাড়ি চল, গাড়ি চালানোর সময় এত কথা বলতে নেই, তুই জানিস না। এভাবে কথা বলতে বলতে অনেকটা সময় পরে রাসেল ওদের সাথে নিয়ে বাড়িতে চলে আসে। গেটের বাড়ির সামনে সবাই দাঁড়িয়ে আছে, আর সবার পিছনে এক করে মিষ্টি দাঁড়িয়ে আছে। আম্মু আব্বু তোমরা কেমন আছো? আর আম্মু তুমি এত শুকিয়ে গেছো কেন? আরে মা, এমনি এই কথা বলিস? দেখোস না আমি কতটা ফিট আছি। এর থেকে স্বাস্থ্য হলে তো সবাই আটার বস্তা কইব। তা মা, ওই মেয়েটা কে ওইভাবে পেছনে দাঁড়িয়ে আছে যে? রহিমা চৌধুরী পিছনে ফিরে দেখে মিষ্টি দাঁড়িয়ে আছে, যেটা দেখে অনেকটাই রাগ জমা হয়ে যায় তার মনে। আর বলিস না মা, এটাই তো সেই গ্রামের গেও ভূত ফকিরের বেটি। ও, তার মানে এটাই রাসেলের বউ? দেখ আপু, ওকে একদম আমার বউ বলবি না, ওকে বউ মানতে আমার বই গেছে। এই মেয়ে, এদিকে আসো, আর গাড়ি থেকে সব কিছু বের করে নিয়ে আসো। মিষ্টির আসার কথা মতো সেখানে চলে আসে আর ভীত কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? মিষ্টির মুখে আপু শব্দটা শুনেই রাইসা প্রচণ্ড রাগ উঠে যায়।
আর সঙ্গে সঙ্গে মিষ্টির গালে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। এটা দেখে সবাই অবাক, আর মিষ্টি তো যেন বুঝে উঠতে পারছি না কি হয়ে গেল এখন। তোর সাহস কি করে হয় আমাকে ম্যাডাম না বলে আপু ডাকার? ও সরি ম্যাডাম, আসলে বুঝতে পারিনি। আচ্ছা, আমি এখনই সব ভিতরে নিয়ে যাচ্ছি, আপনি কোনো চিন্তা করিয়েন না। তাড়াতাড়ি করে যা, বসে বসে খাওয়া ছাড়া আর কোনো কাজ করস না? মিষ্টি কী বলবে সেটার ভেবে পায় না, কেননা সারাদিন বাড়ির বউ হয়েও কাজের লোকে থেকে বেশি কাজ করেও তবু বলছে কাজ করে না। মিষ্টি এই কষ্টটা কোথায় রাখবে আপনারাই বলেন। আপুমনি, এটা আপনি কি বলছেন? ভাবি তো এই বাড়ির বলতে গেলে সব কাজ করে। বলতে পারেন আমরা কাজের লোক হয়েও যা না করি, উনি বাড়ির বউ হয়েও তার থেকে বেশি কাজ করে। ফুলমতি, তোরে কি কথা বলতে বলেছি? নাকি এভাবে আরামে থাকতে ভালো লাগছে না? ভালো না লাগলে বল, বৃন্দাবন পাঠিয়ে দিই। না বড় ম্যাডাম, সেটার আর কোনো দরকার নেই। আমি তো সব কিছুই বুঝি, তাই না? এভাবে কথা বলে সবাই ভিতরে চলে আসে, শুধু মিষ্টি সেখানে থেকে যাওয়া লাগেজগুলো নিয়ে আসার জন্য, কেননা সে তো আর কাজের লোকের থেকে কোনো অংশে কম না। এদিকে রাসেলের কোল থেকে নেমে রেশি মিষ্টির কাছে চলে আসে। মামি, তুমি কেমন আছো? আর এত কষ্ট পেয়েছো কেন শুনি? আরে রেশি মামুনি, এটা তো কোনো কষ্ট না, এই কাজগুলো করতে ভালোই লাগে। তা মামুনি, তুমি কোন ক্লাসে পড়ো? আমি তো ক্লাস 2তে পড়ি, কিন্তু এখন আমি আর পড়ছি না। রেশির মুখে এমন কথা শুনে মিষ্টি একটু অবাকই হয়ে যায় আর বলে, তুমি এই বয়সে পড়াশোনা করো না? এর মানে কি শুনি? আরে মামি, আমি তো এখন নানুর বাড়ি আসলাম, তাহলে পড়াশোনা কিভাবে করতে পারি বলো? ও, এই ব্যাপার। আমি তো বুঝতেই পারিনি, কিভাবে বললে বুঝবো কেমনে, তাই না? মিষ্টি লাগেজগুলো ভিতরে নিয়ে আসে, আর সাথে রেশিও পেছনে পেছনে আসতেছে, আবার বাইরে যাইতেছে। বলতে গেলে রেশির সাথে মিষ্টির অনেক ভালো মিল হয়ে গেছে। রুমে রাসেল বসে কাজ করতেছে, আর মিষ্টি বসে বসে কিছু একটা মনে চিন্তা করতেছে। কি চিন্তা করে সেটা আজও আমার অজানা। রাইসা আসে মিষ্টির কাছে। ম্যাডাম, আপনি এখানে কি মনে করে? আমার ভাইয়ের রুমে আমি আসবো, সেটার আবার কৈফত কি তোকে দেওয়া লাগবে নাকি? আজব। না সেটা না, আসলে রাতে তো হের লেগে আগে জিজ্ঞেস করলাম। সরি ম্যাডাম, বুঝে উঠতে পারিনি ঠিকভাবে। কথা না বলে এগিয়ে গিয়ে আমার জন্য দুধ গরম করে আন, সাথে রেশির জন্য নুডলস আর আম্মুর জন্য গরম পানি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। মিষ্টি কথাটা বলেই সোজা রান্নাঘরে চলে যায়, কেননা কাজ তো অনেকগুলো বলল। তাহলে ভাবেন, মিষ্টি বাড়ির কাজের লোকের থেকে কোনো অংশে কম নাকি? মিষ্টি গিয়ে কাজ করতে শুরু করে। এইদিকে যেমন মনে করেছিলাম মেয়েটা তো তেমন না রে, দেখতে যেমন সুন্দরী তেমনি নম্র ভদ্র। আমি তখন থাপ্পড় দিলাম, তবুও কোনো প্রত্যুত্তর করলো না। দেখ আপু, ওর উপরে গলে গেলে কিন্তু হবে না। ও যেমনি হোক না কেন, আমার কাছে ও ঘৃণার পাত্রী। না আছে পড়াশোনা, আর না আছে কোনো পার্সোনালিটি। আচ্ছা তুই দেখতে থাক, সবাই মিলে এমন অত্যাচার করবো নিজে থেকেই এই বাড়ি ছাড়তে বাধ্য হবে। কর। আমি ঐশীকে বিয়ে করতে চাই। ওর বাবার টাকারও কমতি নেই, আরো অনেক স্টাইলিশ একটা মেয়ে। দুই ভাই বোন কথা বলতেছে, এর মাঝেই মিষ্টির ট্রেতে করে সবার জন্য গরম দুধ ও রেশির জন্য নুডলস নিয়ে আসে। ম্যাডাম, এই নিন আপনার গরম গরম দুধ, খেয়ে নিন একটু ঠান্ডা করে। মিষ্টি এতগুলো দুধ এনেছে বলে রাইসা মিষ্টির গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসে। এই তোর সাহস কিভাবে আনলি? আমি তো মাত্র একটা আনতে বলেছি। টাকা কি গাছে ধরে যে খরচ করেছিস? আসলে ম্যাডাম, আমি ভাবলাম শুধু আপনার জন্য আনলে তো বাকিরা বাদ পড়ে যাবে, তাই নিয়ে এসেছি। সরি। একটা থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফেলে দেবো। তোর সাহস কি করে হয় আমার আপুর মুখের উপর কথা বলা? আসলে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। যা এখন এখান থেকে, আর সবাইকে এগুলো দিয়ে আয়। একটু দেরি হলেই কিন্তু তোর খবর আছে। না না, আমি একটু দেরি করব না, আমি এখনই যাচ্ছি। মিষ্টি উপরের কথাগুলো বলেই চলে আসে ওই রুম থেকে। এদিকে রাইসা আর রাসেলকে বলে, রাসেল, তোর বউ কোন মাটি দিয়ে তৈরি বলতো? হ্যাঁ, তো নির্যাতন করলাম তবু একটা শব্দ করলো না, শুধু চোখের পানি ছাড়া। সেটা আল্লাহ ভালো জানে।
আমি আম্মু কতভাবে অপমান মায়ের সাথে অবহেলা করি, তবু একটা বারের জন্য মুখ ফুটে তার প্রতিবাদ করেনি। দেখে থাক ওর সাথে কি কি হয়, আর ও কতটা অবহেলা সহ্য করতে পারে সেটা আমিও দেখব। ওকে, দেখতে থাকি। তবে মনে হয় না ওর কোনো কষ্ট হবে, কেননা বিয়ের দিন থেকে অবহেলার সাথে নানান রকমের কষ্ট দিয়েই যাচ্ছি, তবুও কিছুই মনে করে না। ভাই আমার, জানিস তো লোহা খুবই শক্ত একটা বস্তু, কিন্তু এত শক্ত হবার পরেও কিন্তু মরিচা হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে না। মরিচা ঠিকই লোহাকে ক্ষয় করে দেয় ধীরে ধীরে। এটা আমিও জানি বা মানি। আচ্ছা, যা করার কর, আমার ওকে একদম সহ্য না, ওকে দেখলেই আমার গা জ্বলে। এইভাবে দুই ভাই বোনের কথা চলতেই থাকে। এদিকে মিষ্টি ও শাশুড়ির রুমের সামনে এসে, আসসালামু আলাইকুম মা, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আয়। মিষ্টির এত সুন্দর কথা শুনে কেন জানি না রহিমা চৌধুরী এখন একটু রাগ হয়নি। মিষ্টি ভিতরে গিয়ে, মা, এই গরম গরম দুধটুকু খেয়ে নিন, আমি মাত্র সবার জন্য গরম করে এনেছি। মিষ্টির হাত থেকে দুধের গ্লাসটা হাতে নিয়ে ঠাস করে মাটিতে ফেলে দেয়। দুধের সাথে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলার প্ল্যান করতেছিস দেখছি, ভালোই। শাশুড়ির কথা শুনে মিষ্টির পায়ের নিচ থেকে মাটি যেন সরে যায়। ভালো করতে এসেও এখন দোষের ভাগে পড়ে গেল। মা, আমারটা আপনি কি বলছেন? এইভাবে খাবার নষ্ট না করে আমাকে বললে আমি খেয়ে দেখাতাম। বিষ থাকলে আমি আগে আল্লাহর কাছে চলে যেতাম। মিষ্টির এমন কথা শুনে রহিমা চৌধুরী মিষ্টির গালে সজোরে কষে একটা থাপ্পড় লাগিয়ে বলে, তোর সাহস তো কম না ফকিরের মেয়ে, আমার মুখে মুখে কথা বলিস। একে তো এইসব করে অপচয় করেছিস, তার উপরে মুখে মুখে কথা বলিস, যা এখান থেকে। মিষ্টি গালে হাত দিয়ে চোখের কোণে পানি নিয়ে চলে আসে, কিছু না বলে। কী বা বলবে বলেন? ভালো করতে গিয়েও যে বিপদে পড়তে হয় সেটা তো নিজের চোখেই দেখলেন। মিষ্টি বাকি দুটো নুডলস নিয়ে রেশির কাছে আসে। রেশি বিছানায় বসে খেলা করছিল। রেশি মামুনি, এখন কি করতেছো? মামি, আমি তো খেলা করছি। তুমি দেখো, জিজ্ঞেস করলে কেন সেটা বলো। দেখো মামুনি, আমি তোমার জন্য খাবার আনলাম, কিন্তু খেতে বললাম না, তাহলে তো তোমার ভালো লাগবে না, তাই এমনটা করলাম। এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। মিষ্টির কথা শুনে রেশি ন্যাকা কান্না করে শুরু করে দেয়। মামি, তুমি অনেক পচা, একটুও ভালো না। কি ব্যাপার, আমার ভালো না কেন? আর তুমি কান্না করতেছো কেন? কান্না করবো না কেন বলো? আমি পিচ্ছি একটা মেয়ে, তুমি নাকি তাকে এইভাবে খেতে বলছো? মিষ্টি এবার রেশির কান্নার মানেটা ভালো করে বোঝে গেল, তাই নুডলস প্লেট থেকে নিয়ে রেশির মুখের সামনে ধরে। না, খেয়ে নাও এখন। আর তো কান্না করবে না, তাই তো? নাকি আবার কান্না করতে শুরু করবে? কোনটা? না না, আমি একদম কান্না করব না। তুমি যে আমাকে খাইয়ে দিচ্ছ সেটাই তো আমার কাছে অনেক। মিষ্টি কথা বলছে আর রেশিকে খাইয়ে দিচ্ছে। নুডলস খাওয়া শেষ হলে দুধের গ্লাসটা নিয়ে রেশিকে দুধ খাইয়ে দেয়। রেশি ধন্যবাদ দিয়ে মিষ্টি রুমে চলে আসে। এসে দেখে রাসেল ফোনে কথা বলতেছে খুব হেসে এসে। মিষ্টির বুঝতে কষ্ট হলেও সে ওষির সাথে কথা বলতেছে। মিষ্টি নিচে বিছানা করে শুয়ে পড়ে। কিছুতে মিষ্টির চোখে যে ঘুম ধরা দিতেই যাচ্ছে না। এপাশ ওপাশ করতে করতে একসময় মিষ্টির চোখে রাজ্যের ঘুম চলে আসে। সকালে মিষ্টি সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে রাখে। সবাই খেতে আসে, সবাই খাচ্ছে, কিন্তু একসময় রহিমা চৌধুরীর প্লেটে থাকা রুটিটা দেখে পুড়ে গেছে। কি কাজ করিস যে সামান্য রুটি বানাতে রুটি পুড়িয়ে ফেলবি? আসলে আমি খেয়াল করিনি যে রুটি পুড়ে গেছে, আর এমনটা হবে না। যদি এমনটা হয় আবার, তাহলে তোকে যে কি করবো সেটাই আল্লাহই জানে। ঠিক আছে মা, আমি দেখে শুনে সব কাজ করব, এমন ভুল আর হবে না। যদি হয় এমন কাজ তখন বোঝা যাবে। আচ্ছা, এখন তাহলে চলো। কথাবার্তার মাঝে দিয়ে সবাই খাবার খেয়ে শেষ করে যার যার রুমে চলে যায়। মিষ্টি কাজ শেষ করে কাজের লোকদের বলে একসাথে খাবার শেষ করে। এইভাবেই চলে যায় অনেকগুলো দিন। একদিন মিষ্টি একটা কাজ করতেছে, তখন ওর বাবা আর মা আসে। মিষ্টি দেখেই দৌড়ে ছুটে যায়। কেমন আছো তোমরা? আমরা অনেক ভালো আছি। তা মা, তোমরা সবাই কেমন আছিস? বাবা,
আমি অনেক ভালো আছি, যেমনটা কেউ থাকে না। আচ্ছা, এখানে বসো, আমি তোমাদের জন্য শরবত নিয়ে আসি। মিষ্টি রান্নাঘরে যাবার জন্য পা বাড়াবে, এমন সময় মিষ্টির শাশুড়ি ও নোলাস মানে রাইসা আসে। কিরে মিষ্টি, এরা কি তোর সেই ফকির বাবা মা যে মেয়ের বাড়ি এসেছে শুধু একটু মিষ্টি হাতে করে ঝোলাতে ঝোলাতে? আরে মা, এটা কি বলিস? এদের কি শরম আছে নাকি? বুঝিস না, ধনী বাড়িতে মেয়েকে বিয়ে দিছে শুধু ভালো মন্দ খাবার জন্য। এদের কথা শুনে মিষ্টির তো চোখের পানি থামেই না, আর ওর বাবা মায়ের চোখ দিয়েও তো পানি চলে এসেছে। এতটা অপমান কখনো হয়নি তারা। তোমরা চলে যাও, আমি অনেক সুখে আছি, আর কখনো দেখতে এসো না। মারে, তোর জীবনটা এইভাবে আমি নষ্ট করলাম, কখনো ভাবতে পারিনি তোর সাথে এমনটা হবে। না বাবা, আমি অনেক সুখে আছি, দয়া করে চলে যাও তোমরা, তোমাদের কষ্ট আমার সহ্য হবে না। শুনেন বেআই সাহেব, আমরা গরিব বলে আজ এতটা অপমান করলেন। আমরা কি আপনাদের মতো রক্ত মাংস করা মানুষ না? রাইসা, দেখ ফকিরের বাচ্চা বলে কি, ওরা আর আমরা বলে সমান। কোথায় টিনের ঘর আর কোথায় বিল্ডিং। মিষ্টি আর দেরি না করে ওর বাবা মাকে জোর করে পাঠিয়ে দিয়ে রুমে এসে অজোর ধারায় কাঁদতে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে, আল্লাহ, তুমি আমাকে কষ্ট দাও ঠিক আছে, আমার কোনো অভিযোগ নেই তোমার কাছে, তবে আমার বাবা মাকে কেন এত অপমানের মুখে ফেললে বলো? আমার যে তাদের কষ্ট সহ্য হয় না। মিষ্টি অজোর ধারায় কান্না করেই যাচ্ছে আর উপরের কথাগুলো বলছে। এদিকে রাসেল রুমে এসে দেখতে পায় মিষ্টি কান্না করতেছে, যেটা দেখে একটু হলেও রাসেলের খারাপ লাগে, কেননা আগে মিষ্টিকে এইভাবে কাঁদতে দেখেনি। সেটাই ভেবেই মিষ্টিকে জিজ্ঞেস করে, রে তোর কি হয়েছে যে এভাবে কান্না করে যাচ্ছে সেই কখন থেকে? মিষ্টি রাসেলের কথা শুনে মুখটা উপরের দিকে তুলে চোখের কোণে জমে থাকা পানি মুছে ভাঙা গলায় বলে, আমার কি হয়েছে এটা কি জানার আপনার খুব প্রয়োজন? বলেন, আমি কি করি না করি সেটা তো আপনার দেখতে হবে না। জানেন, একটা মেয়ে যখন নিজের পরিবারের সবাইকে ছেড়ে অন্যের বাড়ি মানে স্বামীর ঘরে চলে আসে, তখন সবচেয়ে ভরসা করে তার স্বামীকে। আর আল্লাহ আমার কপালে সেটা রাখেনি। আপনি আমার সাথে যা খুশি করেন, আমি কিছুই মনে করি না। তাই বলে না, আপনাকে এসব বলছি কেন? আপনার তো এসব বোঝার ক্ষমতাই নেই। মিষ্টির কথা শুনে রাসেল যেন বাকরুদ্ধ হয়ে যায়, কেননা যে মেয়ে কখনো কথা বলেনি সে কিভাবে আজ এতগুলো কথা শোনালো। তাই মিষ্টিকে আর কিছু না বলে জিজ্ঞেস করে। রাসেল রুম থেকে বের হয়ে ফুলমতিকে জিজ্ঞেস করে, আচ্ছা ফুলমতি, বলতো মিষ্টির কি হয়েছে? ওকে দেখলাম রুমে বসে কাঁদছে, যেমনটা আগে কখনো দেখি নাই। ছোট সাহেব, কি আর বলবো বলেন, ভাবির কপালটাই হয়তো খারাপ যে আল্লাহ আপনার ঘরে বউ করে পাঠিয়েছে। তোর থেকে আমি এইসব জানতে চাইনি, তুই বরং ওর কান্নার কারণ জানলে সেটা বল। ফুলমতি তখন রাসেলকে তখনকার সম্পূর্ণ ঘটনা খুলতে বলে, যেটা শুনে রাসেলের অনেকটাই রাগ হয়, কেননা মিষ্টিকে যত যাই বলুক না কেন, কিন্তু ওর বাবা মাকে এতটা অপমান করা ওর সহ্য হয় না। তাই ওর মা বাবা আর আপুকে বলে, তোমরা যে আজকে কাজটা করেছো সেটা কি ঠিক বলো? তোমাদের রাগ মিষ্টির উপরে, সেটা ওর উপরে তো কম প্রয়োগ করতেছো না, তবুও ওর বাবা মাকে এতটা অপমান কেন করলে? রাসেলের কথা শুনে মিসেস রহিমা চৌধুরী যেন অবাক হয়ে যায় আর অবাক কণ্ঠে বলে ওঠে, কে রাইসা, এটা তো ভূতের মুখে রাম নাম শুনতেছি। শ্বশুর শাশুড়ির জন্য কত দরদ। মা, এখন শ্বশুর শাশুড়ির জন্য দরদ উঠবেই, ঘরে বউ যে পড়িয়েছে। দেখ আপু, মিষ্টি আমাকে এই বিষয়ে একটু শব্দটুকুও বলেনি, আমি ফুলমতির থেকেই শুনেছি। রাসেল উপরের কথাগুলো বলেই সেখান থেকে চলে আসে রুমে। এসে দেখে মিষ্টি সেই আগের মতোই কান্না করছে। ওদের পক্ষ থেকে আমি সরি বলছি, আসলে এমনটা করা কিছুতেই ঠিক হয়নি ওদের। রাসেলের মুখে সরি শব্দটা শুনে কেন জানি না মিষ্টির কান্নার মাঝে অনেকটাই হাসি পায়। মিষ্টিকে এইভাবে হাসতে দেখে রাসেল জিজ্ঞেস করে, কিরে, আমি হাসার মতো কি এমন বলেছি যে তোকে এত হাসতে হবে শুনে? না, আসলে ভাবছি সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে যে আপনার মতো টপ পজিশনের মানুষ আমার মতো সামান্য ফকিরের মেয়ের কাছে এত দামি কথা সরি বলছে, তাই হাসি পেল। দূর, তোর সাথে কথা বলাই বেকার, থাক তুই। এভাবেই চলে যায় আরো অনেকগুলো দিন। মিষ্টির মাঝে কষ্টের পরিমাণটা আরো বেড়ে যায়।
মিষ্টি রুমে বসে আছে আর রাসেল ল্যাপটপটা নিয়ে কি যেন একটা কাজ করতেছে। মিষ্টি আমতা আমতা করে জিজ্ঞেস করে, আচ্ছা, একটা জিজ্ঞেস করি। কর, কি বলতে চাস? এখন জিজ্ঞেস করবি সেটা তো বলেই ফেলেছিস। এটাতে তো আর আমি তোর মুখে আটকাতে রাখতে পারি নাই, তাই না? বাবা তো আমার প্রয়োজনে সব কিছু এনে দিত। এখন বাবা তো নেই, আর আমার কাপড়টাও একটু ছিঁড়ে গেছে। যদি আপনি একটা কাপড় এনে দিতেন খুব ভালো হতো। রাসেল মিষ্টির কথা শুনে অনেকটাই অবাক হয়, কেননা যেখানে মিষ্টির এইসব চাওয়ার পুরো অধিকার আছে, সেখানে ভাঙা কণ্ঠে বলতেছে একটা কাপড় চাই। আচ্ছা, আমি এনে দেবনি। ডিভোর্স হওয়া আগ পর্যন্ত তোমার ভরণ পোষণ আমার পুরো কর্তব্য এবং দায়িত্ব। ধন্যবাদ, আপনার কথা শুনে অনেকটা ভালো লাগলো। আর হ্যাঁ, আমি চাইতে চাইনি, কিন্তু খুব অসহায় হকেই জিনিসগুলোর কথা বললাম। এর জন্য কিন্তু আগেই সরি। আরে সরি বলার কি আছে? তোমার জন্য এইসব আনা তো আমার দায়িত্ব, সেটা তুমি বলার আগেই এনে দেওয়া উচিত ছিল। যাই হোক, আমার জন্য এক কাপ কফি বানিয়ে আনো তো। মিষ্টি রাসেলের মুখে এমন সুন্দর কথা শুনে অনেকটাই ভালো লাগে, যেটা বলে বোঝানো যাবে না। মিষ্টি খুশি মনে কফি বানাতে চলে যায়। এদিকে আসলেই পাগলি একটা, সামান্য কিছু জিনিস চাইছে, তাও আবার কত কি বললো। আমি কি ধীরে ধীরে ওর প্রতি দুর্বল হয়ে পড়ছি? না, এটা হবে না, কারণ আমার তো ঐশা আছেই। ওকে আমার সাথে দেখলে সবাই কি বলবে? যে শিক্ষিত স্মার্ট ছেলের গাইয়া মূর্খ বউ। রাসেল ওইসব ভাবছে আর মিষ্টি নিচে এসে স্পেশাল করে কফি বানিয়ে রুমে চলে আসে। রাসেলের হাতে দিয়ে বলে, এই নিন আপনার স্পেশাল কপি। আর হ্যাঁ, খেয়ে ঘুমিয়ে পড়েন, কালকে না সকালে বাবা আসছে, তাকে আনতে যেতে হবে। মিষ্টির কথা শুনে রাসেলের মনে পড়ে, আসলেই তো কালকে ওর বাবা আসবে, কিন্তু সেটা ওর মনেই ছিল না। মনে মনে মিষ্টিকে ধন্যবাদ দেয়, কিন্তু মুখে তিতো কথাই থাকে। আসবে তো কি হয়েছে, এখন তুই আমার সামনে থেকে সর, না হলে থাপ্পড় দিয়ে দাঁত একটা একটা করে খুলে ফেলবো। মিষ্টি রাসেলের কথা শুনে মনে মনে বলতে থাকে, যেটা রাসেল শুনতে পায় না, কিন্তু ধারণা করতে পারে। কি অদ্ভুত মানুষ রে বাবা! এই এক্ষুনি কত সুন্দর জামাই জামাই ভাবে কথা বলছিল, আর এক্ষুনি কি কেমন ডেভিলের মতো কথা বলছে। ফাজিলের হাড্ডি একটা, শালার বর! তোরে একবার হাতে পেলে এই সবের শোধ আমি পাই পাই করে বুঝে নিব। কিরে, তুই ভাই বের বের করে কি বলছিস? নাকি আমাকেই বকা দিচ্ছিস? কোনটা? আরে না, এমনি একটা কথা বললেন। আমি কি আপনাকে কিছু বলতে পারি? বলেন, কোথায় আপনি আর কোথায় আমি? এই কথাটা সব সময় মনে করবি, তাহলেই তোর মন বুঝবে যে তোর সাথে আমার যায় না, আমার সাথে ঐশী বেস্ট। আল্লাহ যদি আপনার ভাগ্য থেকে আমাকে ছিনিয়ে নেয়, তখন না হয় আপনি ঐশী আপুকে নিজের করে নিন। এর আগে অন্তত কিছু বলিয়েন না, কলিজাটা না চিড়ে যাওয়ার মতো হয়ে যায়। মিষ্টি কথাটা বলেই বিছানা করে শুয়ে পড়ে। রাসেল এক ধ্যানে মিষ্টির দিকেই তাকিয়ে আছে, যেটা মিষ্টি খেয়াল করছে না। এ কোন মাটি দিয়ে তৈরি রে ভাই, যেটাই করিস সেটাই মেনে নেয়, কোনো অধিকারও খাটাতে আসে না, যেখানে অধিকার খাটানোর পুরো রাইট ওর আছে। এসব ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমের দেশে হারিয়ে যায় রাসেল। সকালে মিষ্টি উঠে রাসেলকে ডাকে, এই যে রেশির মামা, শুনতে পাচ্ছেন? কি হয়েছে? এইভাবে ডাকাডাকি কেন করছিস এত ভোরবেলা? ফজরের আজান হয়েছে, চলেন না উঠে নামাজ পড়বেন। নামাজ পড়বো? আচ্ছা, উঠতেছি, তুই যা, আমি এখনই আসতেছি। মিষ্টির কেন জানি অনেক ভালো লাগলো, আর রাসেলও মিষ্টির কথা শুনে এখন একটু রাগ হলো না, কেননা মিষ্টি তো ভালো কাজের কথাই বলেছে। রাসেল উঠে উঁচু করে মসজিদে চলে যায়, আর মিষ্টি রুমেই নামাজ আদায় করে নেয়। পরে কোরআন পড়ে নাস্তা তৈরি করে টেবিলে সাজিয়ে রাখে। সবাই এসে নাস্তা করে যার যার রুমে চলে যায়। মিষ্টি না খেয়ে রাসেলের পেছনে পেছনে চলে আসে রুমে, যেটা থেকে রাসেল বলে, কিরে, তুই নাস্তা না করে আমার পিছনে পিছনে রুমে চলে আসলি যে? রে, ঘটনা কি? না, সেরকম কিছু না, আপনি এয়ারপোর্টে গেলে আমি খেয়ে নিব, আর রেশি মামুনিও খায়নি তো তাই। ও আচ্ছা, আর শোন, আমার মামুনের জন্য একটুও কষ্ট না হয় সব সময় দেখে রাখবি, বুঝলি? ঠিক আছে, এই বাড়ির কাজের লোক যখন, তখন তো সবকিছু দেখে রাখতেই হবে, তা না হলে বাড়ির মালিকের বকা খেতে হবে। মিষ্টির মুখে এমন কথা শুনে রাসেলের একটু হলেও কেন জানি খারাপ লাগে। তবুও ইগোকে বাম পকেটে রেখে
কিছু না বলেই সেখান থেকে চলে যায়। মিস্টার জামাই, ভেবো না তোমাকে আমার করেই ছাড়বো। মাত্র তো মাংস কষিয়ে রাখলাম, এখন শুধু রান্নার জন্য চুলায় বসিয়ে দেওয়া বাকি। এইভাবেই কথা বলতে বলতে কিছু সময় পার হয়ে যায়। মিষ্টি চলে যায় বাড়ির সব কাজ করতে। কাজ করার সময় মিষ্টির হাতে গুঁতোলোকে একটা দামি শোপিস ভেঙে যায়, মাটিতে পড়ে। সেখানে রহিমা চৌধুরী ও রায়সা ছিল। রাগী ভাব নিয়ে ছুটে আসে। তুই এটা কি করলি? তোর কাজ করতে মনোযোগ কোথায় থাকে? আসলে আমি খেয়াল করিনি, এমনটা হবে না, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আম্মু, ওকে বারবার ক্ষমা করে দিলে শুধু এমন ভুল করতেই থাকবে। একটু শাস্তি দিলে দেখবে সব কাজে মন বসবে। তুই ঠিকই বলেছিস, ওকে বিক্রি করলেও এটার দাম শোধ হবে না। এই চল দেখ তোকে কি করি। মিষ্টির হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। মিষ্টির ভয়ে কলিজা শুকিয়ে যায়, কেননা রান্নাঘরে নিয়ে এসে খুন্তি চুলায় গরম করতে বসিয়ে দেয়। মিষ্টিও শাশুড়ির পায়ে পড়ে। আমাকে ক্ষমা করে দেন, আমি আর এমন ভুল করব না। তবু আমার সাথে এমন করবেন না। তোর কোনো ক্ষমা নেই, ক্ষমা অনেক করেছি। তুই শুধু বারবার ভুল করিস, এই শাস্তির পর আর ভুল করার সাহস হবে না। উপরের কথাগুলো বলছে আর গরম খুন্তি মিষ্টির দিকে এগিয়ে আনছে। রাইসা ধরে আসে মিষ্টিকে। মিষ্টি কেঁদে কেঁদে আঁকুতে বিমুতে কুড়িয়ে যাচ্ছে, কিন্তু কোনো কথাই কেউ শুনছে না। রহিমা চৌধুরী গরম খুন্তি নিয়ে মিষ্টির হাতের তালুতে চেপে ধরে। মিষ্টি একটা চিৎকার দিয়ে উঠে। ও মা গো! মিষ্টির চিৎকারটা এত জোরে ছিল যে মনে হয় চার দেয়ালটাও থরথর করে ওঠে। মিষ্টির কলিজা ছিঁড়ে যাবার মতো হয়, হাত থেকে মাংস উঠে যায়, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত কষ্ট দিয়েও এদের সহ্য হয়নি, তাই তো মিষ্টিকে সেবা করার জন্য মলম হিসাবে মরিচের গুঁড়ো ও লবণ এক করে মিষ্টির হাতে লাগিয়ে দেয়। মিষ্টি চিৎকার করে ব্যথা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে যায় ফ্লোরে, যেটা থেকে দুজন একটু ভয় পায়। দৌড়ে তার রুমে চলে যায়। রান্নাঘরে মেঝেতে পড়ে থাকে মিষ্টির নিথর দেহটি। কেউ দেখার নেই মিষ্টির কষ্ট। কেটে যায় 1 ঘন্টা, তবুও মিষ্টির জ্ঞান ফেরে না, আর কেউ খোঁজ নিতেও আসে না, কেননা প্রমোদ ছুটিতে বাড়িতে গেছে। কিছু সময় পরে মিষ্টি ধীরে ধীরে জ্ঞান ফিরে আসে। মিষ্টি উঠে ধীরে ধীরে রুমে চলে আসে। রুমে এসে হাত একটু পরিষ্কার করে যেই না মলম লাগাতে যাবে, তখনই রুমে রাসেল প্রবেশ করে। রাসেলকে দেখে মিষ্টির হাতও মলম লুকিয়ে ফেলে, যেটা রাসেল লক্ষ্য করে। রাসেল মিষ্টিকে জিজ্ঞেস করে, এই তোর হাতে কি হয়েছে? আমাকে দেখে লুকিয়ে রাখলি কেন শুনি? না কিছু না, এমনি। আচ্ছা আপনি থাকে, আমি গিয়ে আপনার জন্য কফি নিয়ে আনি। না, তোর কফি করে আনতে হবে না, আগে তোর হাত দেখা বলছি। মিষ্টি রাসেলের ধমক শুনে ধীরে ধীরে রাসেলের সামনে তুলে ধরে। রাসেল মিষ্টির হাতের অবস্থা দেখে চোখ তো বড় করে ফেলে। এই তোর হাতে এটা কিভাবে হলো? এতটা পোড়া, তাও আবার মাংস উঠে উঠে গেছে। রাসেল বুঝতে পারেনি কিভাবে হয়েছে, কেননা মিষ্টি মলম লাগানোর জন্য পরিষ্কার করেছে হাত, তাই মরিচের গুঁড়া ও লবণ দেখা যাচ্ছে না। রান্না করার সময় পুড়ে গেছে, আমি খেয়াল করিনি তো তাই। একটু দেখে কাজ করতে পারিস না? তোরা গ্রামের গিয়ে মেয়েরা কি পারিস? থাক, এখন মলম লাগিয়ে নে। মিষ্টি রাসেলের কথা শুনে কিছুই বলে না, কেননা এই দুঃখের কথা সে কার সাথেই বা শেয়ার করবে। স্বামীও যে তার পাশে নেই। আচ্ছা ধন্যবাদ। আর বাবা কি সবাই এসেছে নাকি? বাবা বাসায় আসলে সবার আগে তোর কাছেই আসতো, এটা আমি ভালো করেই জানি। বাবা একটু অফিসে গেছে, একটু পরে আসবে। তুই গিয়ে খাবার রেডি কর। যাচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে নিচে খেতে চলে আসেন। মিষ্টি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে আসে রান্নাঘরে। হাতের ব্যথায় কোনো কাজ করতে পারছে না, তবু অনেক কষ্ট করে বুকের মাঝে চাপা দিয়ে রান্না করতে থাকে। ধীরে ধীরে সব খাবার টেবিল সাজিয়ে রাখে। একটু পরেই মিষ্টি শ্বশুর চলে আসে। কি রে মা, কেমন আছিস? তোকে এতদিন খুব মিস করেছি রে। মিষ্টি ও শ্বশুরের কথা শুনে দৌড়ে গিয়ে ওর শ্বশুরের পা ধরে সালাম করে নেয়। ওঠ মা, তোর জায়গা আমার পায়ে হয় না, তোর স্থান তো আমার এই বুকে। বাবা, তুমি কেমন আছো? জানো বাবা, আমিও তোমাকে অনেক অনেক মিস করেছি। সবাই সেখানে চলে আসে। এদিকে মিষ্টি শ্বশুর সবার জন্য আনা গিফট সবাইকে দেয়। সবার শেষে মিষ্টির হাতে একটা প্যাকেট দিয়ে বলে,
মারে, তোর জন্য আমি এইটা এনেছি। কি ছেলের দেওয়া উপহার, তুই কি নিবি না? কি যে বলো না বাবা, তোমার দেওয়া বিষও আমি হাসতে হাসতে খেয়ে নিব, আর এটাই তো একটা উপহার। মিষ্টির কথা শুনে রাসেল ও চৌধুরী সাহেবের অনেক ভালো লাগে, কিন্তু কথা আছে না, শত্রুর ভালো শত্রু কখনোই দেখতে পারে না। এটাই সত্যি, কেননা মিষ্টির শ্বশুর ওর জন্য উপহার এনেছে বলে রহিমা চৌধুরী ও রাইসা চলতে থাকে। মারে, খাবার পরে খামো, আগে তুই প্যাকেটটা খুলে দেখ যে উপহারটা তোর পছন্দ হয় নাকি। মিষ্টি শ্বশুরের কথা মতো প্যাকেটটা খুলেই তো অবাক হয়ে তাকিয়ে থাকে, কেননা প্যাকেট থেকে বের করলো একটা আইফোন, যেটা দেখে উপস্থিত সবাই অবাক। বাবা, এত দামি ফোন দিয়ে আমি কি করব? আমি কি এসব চালাতে পারি নাকি বলো? ধ্যাত, আমি তোকে এটা খুশি হয়ে দিচ্ছি, তুই নিবি, কিন্তু তুই সেটা না করে এত কথা বলিস কেন? সরি বাবা, আমার ভুল হয়ে গেছে। এইভাবে আরও অনেক কথা বলে সবাই খাবার খেতে শুরু করে। চৌধুরী সাহেব অনেক সময় ধরে খেয়াল করে দেখে মিষ্টি ওর হাত কেমন জানি লুকিয়ে লুকিয়ে রাখছে, আর ব্যথা পেলে যেমন করে সেরকমই করতেছে। মিষ্টি, তোর হাতে কি হয়েছে বলতো? আমি অনেক সময় ধরেই লক্ষ্য করতেছি তুই হাত লুকিয়ে রাখছিস। চৌধুরী সাহেবের কথা শুনে রহিমা চৌধুরী ও রাইসা একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এইদিকে মিষ্টি কি বলবে ভেবে পায় না। বাবা, তোমারও তো আমিও একই অবস্থা দেখছি। জিজ্ঞেস করলাম, বললো রান্না করতে হাত পুড়িয়ে ফেলেছে। কি মিষ্টি এত ভারী কি রান্না করে যে ওর হাত পুড়ে গেছে? দেখি তোর হাত দেখা। বাবা, তেমন কিছু না, ওই একটু পুড়ে গেছে, এমনিতে ঠিক হয়ে যাবে। তোকে হাত দেখাতে বলছি, দেখা, এত কথা কেন বলিস? মিষ্টি হাত দেখাতে চায় না, কিন্তু ওর শ্বশুর জোর করে ওর হাত সামনে নিয়ে দেখি তো অবাক। মিষ্টি, তোর হাত কিভাবে পুড়েছে সেটা একটু খুলে বলো তো। চৌধুরী সাহেবের কথা শুনে ওই দুইজনের কলিজা থেকে পানি শুকিয়ে যাবার মতো অবস্থা। আমি গরম ভাতের পাতিল চুলা থেকে নামানোর জন্য ন্যাকড়া ছাড়াই ধরেছিলাম, তাই এমনটা হয়েছে। মিষ্টি, তোর কি মনে হয় আমি পাগল নাকি? এখন মায়ের বুকের দুধ খাওয়া ছোট্ট শিশু কোনটা? মিষ্টি কিছু বলছে না, কি বলবে সেটাই ভেবে পায় না, তাই রাসেল বলে, বাবা, তুমি এটা কি কথা বলতেছো? ও তো বললো কিভাবে পুড়ে গেছে। বাবারে, আমি খুব আশা নিয়ে ওকে এই বাড়িতে বউ করে নিয়ে এনেছি। ওর কোনো আশাই ছিল না ধনী বাড়ির বউ হবার, আর তোরা এইসব করতেছিস ওর সাথে। তুই জানিস এটা কিসের পোড়া দাগ? সবাই তো চৌধুরী সাহেবের কথা শুনে অবাক, বলে কি এটা? মিষ্টি তো বললই কিভাবে পুড়েছে, তাও বলছে কিসের দাগ। বাবা, ও তো বললোই এটা কিভাবে পুড়ে গেছে, সেটা নিয়ে এত কথা বাড়াচ্ছ বুঝি না। মারে শোন, একটা মেয়ের যখন বিয়ে হয় তখন তার থেকে অসহায় এই পৃথিবীতে হয়তো কেউ থাকে না। যদি মেয়েটির শ্বশুর বাড়ির সবাই ভালো হয় তো মেয়ের খুশির কোনো কমতি থাকে না, আর যদি ভালো না হয় তাহলে ওই মেয়ের কপালে দুঃখের কোনো কমতি থাকে না। মানে কি বোঝাতে চাইছো শুনি? মিষ্টির হাতে এটা ওইভাবে পোড়া দাগ না, বরং এটা কোনো গরম খুন্তির সেকা দিয়ে করা হয়েছে। সাথে মরিচের গুঁড়ো ও লবণ কিছু অংশ এখনো আছে। রাসেল, তুই লক্ষ্য করে দেখ। রাসেল মিষ্টির হাত ভালো করে দেখে, ওর বাবার কথাই সব ঠিক। রহিমা, আমি জানি এটা তুমি করেছো। তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সাথে এমনটা করতে কিভাবে পারলে বলো? মিষ্টি যদি তোমার মেয়ে হতো, পারতে এমনটা করতে? আমি এটা ভেবে পাই না, নিজের মেয়ে আপন হলে অন্যর মেয়ে কিভাবে আপন মনে হয় না? জানো রহিমা, বাংলার প্রতিটা শাশুড়ি যদি তার বৌমাকে নিজের মেয়ের মতো মনে করত, তাহলে হয়তো মিষ্টির মতো এতটা অবহেলা ও কষ্ট পেত না। চৌধুরী সাহেবের কথা শুনে রাসেল বুঝে যায়, আর ওর মা বোনের উপরে অনেকটাই রাগ ওঠে, কেন ও কষ্ট দিলে এতটা বেশি কষ্ট কখনো দেয়নি। জানো রহিমা, ঘরের বউ কতটা ভালো হলে শাশুড়িও ননশ্বাসের করা অত্যাচারের কথা লুকিয়ে রাখে। মিষ্টিকে এতবার বলার পরেও একটি বারের জন্য বলেছে তোমাদের কথা। মিষ্টি মা, আমাকে তুই ক্ষমা করে দিস। তোর সুন্দর সাজানো জীবনটা আমি নষ্ট করে দিচ্ছি। না বাবা, এভাবে বলিও না,
তোমার কোনো দোষ নেই, সবই যে আমার তাকদিরে লেখা আছে। এইভাবে আরও অনেক কথা বলে সবাই যার যার মতো রুমে চলে যায়। মিষ্টিও রুমে চলে আসে। এসে দেখে রাসেল ফার্স্ট এড বক্স নিয়ে বসে আছে। এখানে এসে বস, আমি ড্রেসিং করে ওষুধ লাগিয়ে দিচ্ছি। মিষ্টি রাসেলের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে রাসেলের মুখের দিকে। এটা দেখে রাসেল আবার বলে ওঠে, কি হলো, তুই হাত দিচ্ছিস না কেন? এখানে বসে। দিচ্ছি। মিষ্টি রাসেলের কাছে এসে বসে রাসেলের দিকে হাত বাড়িয়ে দেয়। রাসেল মিষ্টির হাত ধরতেই মিষ্টি কেঁপে ওঠে, কেননা এই প্রথম রাসেল মিষ্টির হাত ধরল। মিষ্টি রাসেলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, আর রাসেল যত্ন সহকারে হাতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। আচ্ছা মিষ্টি, তুমি এত কষ্ট কিভাবে সহ্য করো শুনি? আবার আম্মু আপু তোমার সাথে এমনটা করছে সেটাও বললে না। বারে, আপনারা আমাকে নিজেদের মতো করে অত্যাচার করবেন, তাহলে আমাকে তো সহ্য করতেই হবে, তাই না? রাসেল কি বলবে ভেবে পায় না। একদম মিষ্টির মিডল স্ট্যাম্পে বলটা করেছে। রাসেল রুম থেকে বেরিয়ে যায়। এইভাবে চলে যায় একটা বছর। এই একটা বছরে মিষ্টিকে ওরা অনেক অত্যাচার করেছে, তবে রাসেল একটু কম। এখন মিষ্টি শ্বশুরের অনুপ্রেরণায় মেডিকেল চান্স পেয়ে ডাক্তারি পড়েছে। বাবা, তুমি প্রতিদিন ওকে নিয়ে মেডিকেল কলেজে কেন যাও? নাকি ওকে নার্সিং শিখাইতেছো? বাবারে, ও তো আর ভালো পড়াশোনা জানে না, তাই ভালো কিছু করতে পারবে না, তাই আমাকেই ওকে একটা করাচ্ছি। তুই ডিভোর্স দিলে ওর তো যাবার কোনো জায়গা থাকবে না, কিন্তু পেটকে সান্ত্বনা দেওয়ার জন্য কিছু তো একটা করতেই হবে। ও আচ্ছা বাবা, এটা তুমি ভালোই কাজ করতেছো। কারো ভালো করলে আল্লাহ তাকে অনেক ভালোবাসে। বাবা, তবে তোকে একটা কথা বলে দেই, তুই অমূল্য রত্ন পেয়েও হারিয়ে ফেলছিস, যেটা আফসোস তুই সব সময় করবি। আর কোনো কথা না বলে রাসেল সেখান থেকে চলে আসে রুমে। রুমে এসে দেখে মিষ্টি মোবাইলটা কি যেন করার চেষ্টা করতেছে, কিন্তু হচ্ছে না। তাই রাসেলকে দেখে বলে, এই যে এই ফোনটা, এটা কিভাবে করে আমাকে একটু যদি বলে দিতেন তাহলে অনেকটাই খুশি হতাম। রাসেল মিষ্টিকে সবটাই ভালো করে শিখিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় কিভাবে কি করতে হয়, যেটা দেখে মিষ্টি অতি সহজে বুঝে যায়। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। রাসেল মিষ্টির কথা জবাবে কিছুই বলতে যাবে, ঠিক তখনই ঐশী ফোন দেয়, যেটা থেকে রাসেল অনেকটাই বিরক্ত হয়। কেননা রাসেলের এখন আগের মতো ঐশীকে ভালো লাগে না, কারণ রাসেল এখন সবটা জুড়ে মিষ্টি আর মিষ্টি, কিন্তু সেইটা মিষ্টিকে বুঝতে দেয় না। মিষ্টি, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা কেন চাচ্ছেন বলেন? আপনি আমার স্বামী, যদিও আপনি আমাকে স্ত্রী হিসেবে মানেন না, কিন্তু আমি তো মনে প্রাণে মানি। আপনার কোনো ভুল নেই আমার কাছে। এই তো লক্ষ্মী, তোমার জন্য আমি একটা শাড়ি এনেছিলাম, কিন্তু তোমাকে দেওয়া হয়নি। মিস্টার রাসেলের মুখে গিফটের কথা শুনে তো অবাক হয়ে যায়। আর এই যে মেয়েরা, রাসেল যে শাড়িটা ঐশীর জন্য কিনেছিল, কিন্তু ঐশীকে ভালো লাগে না, তারও একটা কারণ আছে। সেটা হলো ঐশী রাসেলকে ফাঁসিয়ে শুধু টাকা নিচ্ছে, যেটা রাসেল জেনে গেছে। বুঝেছেন নাকি এত কোনো ভেজাল আছে? রাসেল ব্যাগটা থেকে শাড়িটা বের করে মিষ্টির হাতে দেয়। মিষ্টি অনেকটাই খুশি ও রাসেলের গায়ে একটা চুমো দিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। মিষ্টির কাণ্ডে দেখে তো রাসেল পুরাই অবাক বনে যায়। যাব বাবা, এইভাবে চুমু দিয়ে দৌড়ে পারলো, একবার বের হওয়া দেখাচ্ছি চুমু কিভাবে দিতে হয়। রাসেল এসব ভাবছে, কিন্তু মিষ্টি বের হবার কোনো নামগন্ধ নেই, তাই রাসেল নিচে চলে যায়। এদিকে মিষ্টি অনেকটা সময় পরে সেই শাড়িটা পরে বেরিয়ে আসে। অসম্ভব সুন্দর লাগছে মিষ্টিকে, যেন আসমান থেকে আসা কোনো এক নীল পরি দাঁড়িয়ে আছে। মিষ্টি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। সোফায় বসা সবাই মিষ্টির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। সব থেকে বেশি অবাক হয়তো রাসেল। বাহ, আমার মাটাকে তো আজকে এই শাড়িতে একটু বেশি মানিয়েছে। তোমার ছেলে পছন্দ করে দিয়েছে, এটা ভালো না হয় কি পারে বলো? কি রাসেল, তোকে শাড়ি এনে দিয়েছে? কি রাসেল, ব্যাপার কি? সামথিং সামথিং নাকি? বাবা তুমিও না, কখন কি বলা লাগে এক, তোমার মাথায় আটকায় না কিছুই। বাবা, আমি তো সব সময় এটাই চাইতাম যে তোরা এক হয়ে সুখের সংসার কর। মিষ্টি অনেক লক্ষ্মী একটা মেয়ে।
এভাবে আরও অনেক কথা বলে কেটে যায় অনেকগুলো দিন। রাইসা আমেরিকায় চলে গেছে। এখন শুধু মিষ্টির শাশুড়ি মিষ্টিকে দেখতে পারে না, হিটলার একটা। রাসেল মিষ্টির সাথে কথা বলতেছে, ঠিক তখনই রাসেলের ফোনে ওসির কল আসে। রাসেল রিসিভ করতে না চাইলেও রিসিভ করে। জানো আমার না এক্ষুনি 2 লাখ টাকা লাগবে। এই টাকাটা না হলে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন হারিয়ে যাবে। ও বাবু, তোমার টাকা লাগবে? সেটা তো আগে বলবে, তাই না? ফহিনীর ঘরের ফহিনী আমার কাছে আইসিস টাকা চাইতে, আর একবার যদি তোমাকে ফোন দিয়ে বিরক্ত করিস তো একটা আচার দিয়ে তো দাঁত ফেলে দেবো। রাসেল কথাগুলো বলেই ফোনটা কেটে দেয়। এদিকে মিষ্টির অনেকটাই ভালো লাগে রাসেলের এমন করে কথা বলাটা। আমি আগেই বলেছিলাম ওই মেয়ে একদম বাজে, শুধু একে অন্যের থেকে প্রেমের জালে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয়। জানো, আমি বুঝে গেছি সব। তোমাকে পাশে না পেলে হয়তো কোনটা ভালো কোনটা মন্দ সেটার পার্থক্য কি বুঝতাম না। এইভাবে বলো না প্লিজ, আমি তো কিছুই করিনি, শুধু এইখানে থেকেছি মাত্র। আচ্ছা, আমার কোলে মাথা রেখে তুমি ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তাহলে তোমার অনেকটা ভালো লাগবে। আরে না, আমার না কিছু একটার প্রতি মনটা ছটফট করতেছে। মিষ্টি রাসেলের কথা শুনে অবাক হয়ে যায়। মনটা আবার কিসের জন্য ছটফট করে? এই, তোমার মনটা আবার কিসের জন্য চটপট করছে শুনি? দেখছো না, তোমার ওই কমলার মতো ঠোঁট দূরে কাঁপছে আর আমাকে কাছে ডাকছে। বললেই হলো নাকি? আমার ঠোঁট অতটা অসভ্য না। তা হঠাৎ আমার ঠোঁটের পিছনে কেন? তুমি তোমার ঐশীর কাছে যাও, বুঝলে? আরে দূর, ওকে কে ভালোবাসে? আমি প্রথম অবস্থায় তোমাকে দেখতেই পারিনি, তারপর ধীরে ধীরে কখন যে তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি সেটাই জানি না। আসলে আমি সবসময় ভাবতাম গ্রামের মেয়েরা একটু বেশি খ্যাত হয়। কি আমার সামনে আমার গ্রামকে অসম্মান করছেন? আরে পাগলি, সেটা না, আমি সেটা ভাবতাম। আচ্ছা, তোমাকে চলো স্কুলে ভর্তি করে দেই, একটু লেখাপড়া শিখে নিজেকে এই বাড়ির বউ হিসেবে তৈরি করো। রাসেলের কথা শুনে মিষ্টি কিছুই বলে না, শুধু বাঁকা ঠোঁটের একটু হাসি দেয়, যেই হাসির মাঝে লুকিয়ে আছে গভীর রহস্য। কি হলো, এইভাবে হাসতেছো কেন? আমি কি তোমাকে হাসার মতো কোনো কথা বলছি? বলো। আরে সেটা না, আমার কেন জানি হাসি পেলো, তাই হাসলাম। এখন আমি কি করি? দাঁড়াও, তোমার হাসি আমি বের করছি। রাসেল কথাটা বলেই মিষ্টিকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ঠোঁটের উপর নির্যাতন করে। মিষ্টির প্রেমের সুবাস নিতে থাকে। এদিকে মিষ্টি তো অবস্থা খারাপ, এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পেয়েছে সে। রাসেলকে একটু একটু স্পর্শে মিষ্টি যেন পাগল হইতেছে। মিষ্টিও যেন রাসেলের সাথে তাল মেলাতে থাকে। এক রোমান্টিক প্রেমের রচনা ঘটে ওদের মাঝে। এইভাবেই কেটে যায় এক সুন্দর রোমান্টিক মুহূর্ত। এই, ওঠো তো, সারাক্ষণ শুধু দুষ্টুমি। এখন গিয়ে সবার জন্য খাবার বানাতে হবে, বুঝতে পেরেছো? তুমি কেন বানাবে? বাসায় কি কাজের লোকের অভাব পড়ছে বলো? এখন কাজের লোক বেশি মনে হচ্ছে তোমার কাছে? তাহলে আগে কি কাজের লোক এই বাড়িতে কম ছিল নাকি, সেটা একটু বলো তো। রাসেল মিষ্টির কথা জবাবকে কি বলবে ভেবে পায় না, কেননা এগুলো তো আগে করেছে। মিষ্টির কষ্ট দেখেও বোনের মাঝে একটু দয়া মায়া হয়নি। দেখো, আগে কি করছে সব ভুলে যাও। আসলে আমার মার আগে থেকেই খুব ইচ্ছে তার বৌমা হবে একজন ডাক্তার, তাই তোমাকে মেনে নিতে পারছে না। তবে তোমার মাঝে যে জাদু আছে সেটার জন্য আমার মনে হয় না মা বেশি দিন রাগ করে থাকতে পারবে। আগে শুধু বাবা আমার পাশে ছিল, তাই কষ্ট মনে করিনি। আর এখন তো তুমি আমার পৃথিবী, সাথেই আছো। রাসেল মিষ্টির কথা শুনে খুশি হয়। মিষ্টির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। মিষ্টিও রাসেলের কপালে একটা চুমু দিয়ে চলে যায়। কাজের লোকদের সাথে নিয়ে সকল রান্নার কাজ শেষ করে দেয়। কিছু সময় পরে সবাই খাবার খেতে বসে। মিষ্টিমা, তোমার তো সামনে ফাইনাল পরীক্ষা, তা সেটার জন্য কোনো প্রিপারেশন নিচ্ছ নাকি শুধু খেয়ে বসেই দিন পার করতেছো? চৌধুরী সাহেবের মুখে মিষ্টির পরীক্ষার কথা শুনে সবাই যেন অবাক হয়ে যায়। আর কেন অবাক হবেই না বলেন? একটা গ্রামের খ্যাত মেয়ের আবার কিসের পরীক্ষা থাকতে পারে, তাই না? বাবা, মিষ্টির আবার কিসের পরীক্ষা বুঝলাম না তো, একটু খুলে বলো তো। ওকে, আমি একটা ইয়েতে ভর্তি করিয়ে দিচ্ছি, সেখানে পড়ানো হয় কিভাবে শাশুড়ির মন জয় করা হয়। ও এই ব্যাপার, আমি আরো ভাবলাম না জানি মিষ্টি আবার কি পড়াশোনা করতেছে। যাক, ভালোই হবে, তাও যদি মা কিছুটা বোঝে। কাজ হবে না রে, কেননা আমি ওকে বৌমা হিসেবে কখনো মানবো না। ও আমার মনের কোণে জমে থাকা
তোকে নিয়ে যে স্বপ্ন ছিল সেটা নষ্ট করেছে। আমার চোখে সব সময় ও অবহেলিত হয়েই থাকবে। যদি ওর আর কোনো কষ্ট হয় তাহলে আমি তোমাকে বাড়ি ছাড়া করতে একবারও ভাবতে সময় নেব না। এই আমি বলে দিলাম। মেয়েটার সাথে মা মেয়ে মিলে কম করো নাই। ওর সাথে করা অন্যায়ের একটুও যদি তোমার সাথে হতো তাহলে তোমাকে সেই কবেই কবরস্থানে রেখে আসা লাগতো। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে ভাগ্য গুণে এত মিষ্টি একটা বউ পেয়েছো। তাই বলি কি, সম্মান দিয়ে সম্মান পেতে শেখো। বাবা, তোমরা কিন্তু মাকে নিয়ে একটু বেশিই বলছো। আমি কিন্তু মায়ের সম্পর্কে এটা সহ্য করব না, এই আমি বলে দিলাম। মারে, তুই এমনটা কিভাবে বলতে পারছিস যে তোকে দেখতেই পারে না? বাবা, সে আমাকে দেখতে না পারলে তাই কি হয়েছে? আমি না হয় একাই তাকে মা বলে সম্মান করে যাব। তার যখন সময় হবে তখন সে আমাকে সময় দিবে এবং মেয়ের মতো করে আদর করবে। এভাবে এদের মাঝে আরও অনেক কথা হয়। দেখতে দেখতে পার হয়ে যায় 2টি বছর। মিষ্টি এখন একটি হসপিটালের বড় ডাক্তার, যেটা ওর শ্বশুর ছাড়া কেউ জানে না। ওই মিষ্টি, জানো এই হাসপাতালে একজন মেয়ের ডাক্তার এসেছে। আর সব থেকে বড় কথা, ডাক্তারের নাকি সেই লেভেলের জ্ঞান শক্তি। সিরিয়াস যত রোগী আসে সেই সব তার কাছেই আসে। হতেই পারে, তাই না? কেননা আল্লাহ তার মাঝে হয়তো বেঁচে থাকার জন্য এমন একটা প্রতিভা দান করেছে। আর সব থেকে বড় কথা হলো, আল্লাহ কাকে কি দিয়েছে সেটা সেই ভালো জানে। তা মিস্টার স্বামী, আপনার এত সেই ডাক্তারের প্রতি জ্ঞান খোঁজার দরকার পড়লো কেন শুনি? আরে ধুর, আমি কেন তার সম্পর্কে অত কিছু জানতে যাবো? আসলে সবার মুখে মুখে তার কথা শুনে একটু আগ্রহ হলো, তাই তোমাকে বললাম। ও আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে রেডি হয়ে বাবার সাথে অফিসে যাও, কেমন? আমি একটু আম্মুকে দেখে আসি। আমি বুঝি না আম্মু তোমার মতো এত মিষ্টি একটা বৌমাকে পেয়ে কিভাবে দূরে থাকে। ওই যে বলেছে না, আমি তার ছেলে ডাক্তার বউকে কেড়ে নিয়ে গ্রামের মূর্খ বউ হয়ে এসেছি। আমার মনে হয় আমাকে ডিভোর্স দিয়ে তোমাকে ওই ডাক্তার ম্যাডামকেই বিয়ে করা উচিত। তাহলে তোমার মায়ের কোনো কষ্ট মনে হবে না। মিষ্টির মুখে ডিভোর্সের কথা শুনে রাসেলের অনেক রাগ উঠে যায়। তাই তো এরকম রাগ নিয়ে বলে, যেটা বললে সেটা যেন নেক্সট টাইম আমি না শুনি। তোমাকে ডিভোর্স দেওয়ার আগে আমি নিজেই আল্লাহর কাছে চলে যাব। আর কোনো ডাক্তার বা সুন্দর শিক্ষিত বউ চাই না। এই গাউইয়া বউটাই আমার সাথে মরতে দম তক থাকলেই আমি হ্যাপি। মিষ্টি অনেকটাই খুশি হয়ে রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এটা তো সুখের পানি, তাই না বলেন? এই পাগলি, কান্না করো কেন? তুমি জানো না তোমার চোখের পানি দেখলে আমার চোখেও আপনা আপনি পানি চলে আসে। আচ্ছা, আমি আর খাটবো না, এখন তো একটু হাসো। আচ্ছা চলো না, আমরা কোথাও ঘুরে আসি। রাসেল কিছু বলতে যাবে তার আগে রাসেলের ফোনে ওর শ্বশুরের কল আসে। এই মিষ্টি, তোমার বাবা এখন আবার কল দিচ্ছে কেন? কাহিনী কি হতে পারে? বাবার তো কোনো ছেলে নেই, তাই হয়তো তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে ভীষণ, তাই কল দিচ্ছে। দাঁড়াও, বাবার সাথে একটু কথা বলে নেই, দেখি কি বলে, তাই না? কলটা রিসিভ করে দেখো কি বলে। রাসেল কলটা তাড়াতাড়ি করে রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে বলে ওঠে, জামাই বাবাজি, তোমরা সবাই কেমন আছো? এই তো বাবা, আমরা সবাই অনেক ভালো আছি। তা আপনারা সবাই কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। বাবা, তোমাদের ভীষণ দেখতে ইচ্ছে করছে। দেখতে তো ইচ্ছে করবেই, আমরা যে আপনাদের ছেলে মেয়ে, তাই না? তা আমাদের বাড়িতে চলে আসেন, তাহলেই তো হয়। না বাবা, এবার তোমরা আমাদের বাড়িতে এসে ঘুরে যাও। বিয়ের পর আজও এই বাড়িতে আসোনি। বাড়িটাও তোমাদের দেখার জন্য অস্থির হয়ে আছে। আচ্ছা বাবা, এবার যাব, যান, কথা দিলাম। তবে আমাদের সাথে কিন্তু আপনাদেরও এখানে আসতে হবে। আচ্ছা, পরে দেখা যাবে, আগে তোমরা তো এসো, আমাদের মনকে শান্তি দাও। এসব না হয় পরে বাবা যাবে। এইভাবে আরও বেশ কিছু সময় কথা বলে ফোনটা রেখে দেয়। রাসেল মনে মনে শ্বশুরবাড়ি যাবার জন্য একটা ডেট ঠিক করে, আর সেটা হলো 2 দিন পরে। ওই জানো, তুমি বললে না আমি যেন তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই? আমার খুব ইচ্ছে হচ্ছে কোথাও ঘুরতে যেতে। যদি তুমি নিয়ে যেতে তাহলে আমার মনটা একটু খুশি হতো। চলো আমরা তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। শ্বশুর মশাই এত করে যখন বলছে, আর বিয়ের পরে তো আর ওইখানে যাওয়াও হয়নি। রাসেলের কথা শুনে মিষ্টি তো অবাক, কি বলবে ভেবে পায় না। অবশেষে মিষ্টি বলে ওঠে,